তুমি কি সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তো সবাই। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। একটু সবাই কমেন্ট করে জানাও তো। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিই। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। আর 2 মিনিট 2 মিনিট 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করবো আর কি। সবাই একটু লাইভটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে মেনশন করে দিই। সবাই কমেন্ট করে জানাও তো। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো আমাদেরকে। ওকে, 10 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, সো তোমাদের কারো কোনো কোশ্চেন নাই? তোমাদের কোশ্চেন কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, তো তোমরা ভাই মেগা এক্সাম কবে নিবেন? ভাই আমাদের এক্সাম নিবেন না? হ্যাঁ নিবো, আজকের ক্লাসের উপর আগামীকাল এক্সাম হবে আর কি। আর তোমাদের হচ্ছে আগামীকাল থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। সো তোমাদের কোনো টেনশনের কারণে, আগামী যদি পেইড ব্যাচের ক্লাস শুরু হবে এবং আগামীকাল এক্সামটা হবে, আজকের যে ইয়াটা আছে এটার উপরে মেগা এক্সাম কবে হবে সেটা জানাই দেওয়া হবে আর কি। ওকে, তো আজকে হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ক্লাস আর কি। সো সবাই আর কি দ্রুত যুক্ত হয়ে যায়। ওকে, চলো আমরা শুরু করি। মেকানিক্যাল ভাবে জানাই দেওয়া হবে আর কি। আপাতত তোমরা আহ, ইয়া করো, ভালো মতো প্রিপারেশন নাও, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, সো আমরা যাই ফার্স্ট কোশ্চেন যাই আমাদের। দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে, কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নাই? সো আমাদের সবাই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দ্রুত দিয়ে দিই যে কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নাই। সবাই দেখি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো দ্রুত। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই দ্রুত দিয়ে দাও। রেট অফ এক্সপ্লেনেশন ইজ
এইটার ওইটা। 1 নাম্বার কোশ্চেন, একটু জোরে কথা বলেন, কথা কি এক্সাম কবে নেবেন? আমাদের এখানে নেবেন না? হ্যাঁ নিব, আজকে ক্লাস শুরু কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তোমার ভলিউমটা বাড়াও তাহলে ইয়া হবে আর কি। ওকে, ফার্স্ট অ্যান্সার 1 এর বি। আচ্ছা, সো আমরা দেখি যে কি বলা হয়েছে ফার্স্ট কোশ্চেনটা, যে কোন মৌলের আমাদের কি বলা হয়েছে আইসোটোপ প্রকৃতিতে নাই, কার কোন আইসোটোপ প্রকৃতিতে নাই। সো ভাই মনে রাখবা দুইজনের কোন আইসোটোপ প্রকৃতিতে নাই, সেটা হচ্ছে সোডিয়াম এবং অরাম। ঠিক আছে, সোডিয়াম এবং অরাম, ঠিক আছে, এই দুজনের কি নাই, কোনো মানে আইসোটোপ প্রকৃতিতে নাই। কে কে সবাই একটু কমেন্ট করো, সোডিয়াম আর কি বলো তো গোল্ড, সোডিয়াম আর গোল্ডের কি নাই, কোনো আইসোটোপ প্রকৃতিতে নাই। তো সবাই একটু সোডিয়াম আর এইও কমেন্ট করো, আমি দেখি কমেন্টগুলো একটু পড়ি তোমাদের, তাহলে তোমরা ক্লাসে ইন্টারাকশন করবে আর কি। আচ্ছা, সো কার কার নাই মনে রাখবা, সোডিয়াম এবং গোল্ড। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। দেখি কে কে অ্যান্সার দিছো। খালিদ বলছো, খালিদ হাসান তিতাস বলছো বি, তাসনিম মেহজাবিন বলছো বি, মৌসেন বলছো সোডিয়াম, ওকে, এন এ বলছো, আচ্ছা, সালমান শাহরুখ, ওকে, আকিমনি, আচ্ছা, আমার ফোনের সাউন্ডটা কম, ওকে, সমস্যা নাই, চেষ্টা করবো জোরে বলার, বাট অনেকগুলো এমসিকিউ আছে সলভ করব, তো এই জন্য আর কি চাইলেও অনেক জোরে বলতে পারতেছি না। সো অ্যান্সার হবে কোনটা? একের অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। ঠিক আছে, মনে রাখবা সোডিয়াম এবং গোল্ডের আইসোটোপ কি নাই বলতো, অন্যান্য মৌলের এক বা একাধিক আইসোটোপ থাকে, বাট সোডিয়াম ও গোল্ডের কি নাই, কোনো আইসোটোপ প্রকৃতিতে নাই। ওকে, এটা কিন্তু মেডিকেল আসার কোশ্চেন, প্লাস জাহাঙ্গীরনগর গীতাও কিন্তু অনেকবার আসছে এই কোশ্চেনটা। এরপর দেখো এন এর মান তোমাকে দেওয়া আছে, মানে হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, এন এর মান যেটাকে বলা হয় প্রধান শক্তি স্তরের মান হচ্ছে এন, মানে হচ্ছে 4 নাম্বার শক্তি স্তরে আছে, এবং এল হচ্ছে কি বলতো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। সো এখানে বলা হয়েছে অরবিটাল সংখ্যা কত হবে। ঠিক আছে, অরবিটাল সংখ্যা কত হবে বলতো, অরবিটাল সংখ্যা কত হবে? এরপর সবাই 2 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে অরবিটাল সংখ্যা কত হবে। 2 এর অ্যান্সারটা দেখি তো, 2, সবাই নেক্সট 2 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও, 2 এর आंसरটা দিয়ে দাও, দেখি 2 এর आंसरটা কি হবে। এ আচ্ছা, সো দেখো আমাদের বলা হয়েছে এন এর মান দেওয়া আছে 4 আর এল এর মান দেওয়া আছে 3, কক্ষপথের অরবিটাল সংখ্যা কত হবে আর কি। ওকে, আচ্ছা, সো আমরা ফর্মুলা যেটা জানি, আমরা কি জানি যে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করার ফর্মুলা কি 2l + 1, যেখানে l কিসের মান, l হচ্ছে তোমার উপশক্তি স্তরের মান, l = 0 মানে বোঝায় s, l = 1 মানে বোঝায় p, l = 2 মানে বোঝায় d, এরকম আর কি বোঝায়। সো এখানে আমরা উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করব। সো 2 * l এর মান কত দেওয়া আছে এখানে তোমাকে, কোশ্চেন দেওয়া আছে 3, 2 * 3 প্লাস হচ্ছে কত দেওয়া আছে 1। ঠিক আছে, আমরা সূত্র বসাই দিছি, তাহলে আসতেছে কত বলো তো, 6 + 1 মানে কত আসতেছে, 7 আসতেছে। তাহলে এই টাইপের অরবিটাল সংখ্যা কয়টা, অরবিটাল সংখ্যা হচ্ছে ভাই কয়টা, 7টা। অরবিটাল সংখ্যা কয়টা, 7টা। ওকে, তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ভাই তোমার হচ্ছে সি নাম্বারটা। অ্যানসার হবে কোনটা, 2 এর অ্যানসার হবে সি নাম্বারটা। 3 নাম্বার কোশ্চেনে যাই আমরা, কোনটি বিষাক্ত বিকারক। ঠিক আছে, টলুইন, বেনজিন, হেক্সেন, বিউটানল, কোনটা বিষাক্ত বিকারক বলতো, কোনটা বিষাক্ত বিকারক, কোনটা বিষাক্ত বিকারক বলতো দেখি। আচ্ছা, আচ্ছা 7, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মনে রাখবা ভাইয়া বিষাক্ত বিকারক ভাইয়া বেনজিন যেটা আছে এটা কিন্তু একটা বিষাক্ত। ঠিক আছে, বেনজিন কি বলতো, একটা বিষাক্ত বা পয়জনাস। ঠিক আছে, বেনজিন কি বলতো, বিষাক্ত। ওকে, বেনজিন কি বিষাক্ত, দুর্গন্ধযুক্ত বিষাক্ত যৌগ আর কি। ঠিক আছে, এটা যদি মনে করো তোমার, হ্যাঁ ওকে,
আচ্ছা, সো মনে রাখবা এটা যদি তোমার নিঃশ্বাসের মাধ্যমে, ঠিক আছে, নিঃশ্বাসের মাধ্যমে যদি তোমার দেহে প্রবেশ করে তাহলে দেখা যাবে তোমার ফুসফুস, কিডনি এগুলোর প্রতি কি করে বলো তো, ইফেক্ট ফেলে আর কি। সো আমাকে মনে রাখতে হবে বেনজিন কি হয়, বেনজিন হচ্ছে আমাদের কি বিষাক্ত যৌগ, যেটা আসলে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করলে আমাদের কি হতে পারে বলতো, কিডনি এবং ফুসফুস কি হতে পারে বলতো, ইফেক্ট হতে পারে আর কি। সো মনে রাখবা বেনজিন হচ্ছে কি যৌগ, একটা বিষাক্ত যৌগ। এগুলো কিন্তু মুখস্থ, কিছু জিনিস আছে কেমিস্ট্রি মুখস্থ। আমাদের কেমিস্ট্রি মানেই যে ম্যাথ আসবে বা হচ্ছে সংখ্যা মানে কি তোমার হচ্ছে মানে ক্যালকুলেশন টাইপের আসবে এমনটা না বিষয়টা। বিষয়টা হচ্ছে কি অনেক কিছু আছে তোমাকে মুখস্থ করতে হবে, যে বিষাক্ত যৌগ কোনটা বলে রাখবা, বেনজিন একটা কি দুর্গন্ধযুক্ত বিষাক্ত, দুর্গন্ধময় বিষাক্ত যৌগ আর কি। ওকে, আচ্ছা, এরপর আমরা নেক্সট এমসিকিউতে যাই। 4 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে, নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে, এইটা তোমরা অ্যান্সার দিবা। এইটা একটা ম্যাথ টাইপের, যেহেতু এইটার অ্যান্সার আমি তোমাদের কাছে চাই। নিচের কোনটাতে সর্বোচ্চ সংখ্যক কি আছে বলতো, পরমাণু আছে। ওকে, সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে কোথায়, এটা আমাদেরকে বলো। নেক্সট কোশ্চেন। আফরিনা ফারিয়া বলছে কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বা তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপর দেখি তোমরা 3 নাম্বার, 3 এর অ্যানসার 4 নাম্বার কোশ্চেন অ্যানসারটা সবাই দিয়ে দাও। 4 এর অ্যানসার কোনটা হবে বলো তো দেখি। ওকে, 4 এর অ্যানসার এখনো আসে নাই। কোনটাতে সর্বোচ্চ সংখ্যক পরমাণু আছে বলো। 4 এর অ্যানসার এ বলছে শেখ আহমেদ ইমন, 4 এর অ্যানসার বি বলছে হচ্ছে ফারজানা তাসনিম। ওকে, বাকিরা আমাকে দ্রুত জানাও দেখি 4 অ্যান্সার কোনটা তোমরা মনে করো। আচ্ছা, সো দেখো একজন এ বলছো আর একজন বি বলছো আর কি। ওকে, সো এখন আমরা আসলে ক্যালকুলেশন করে দেখবো কোনটা আসলে অ্যান্সার হবে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? ওকে, আচ্ছা, তো দেখো আমাদের যেটা এইটা কিভাবে পরমাণু সংখ্যা কিভাবে বের করবো আর কি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন আর কি। ওকে, পরমাণু সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি। সো আগে এটার এন বের করতে হবে। এটার কি বের করতে হবে বলো তো, এন বের করতে হবে। সূত্র হচ্ছে এন, এন ইনটু, ঠিক আছে, এন ইনটু নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। এন মানে হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যার সাথে তুমি অ্যাভোগাড্রো নাম্বার গুণ দিবা। তারপর হচ্ছে কি করবো বলো তো, এটা কয়টা আছে সেইটা সংখ্যাটা, কয়টা আছে এইটা সংখ্যাটা আমার কি করতে হবে বলতো, গুণ দিতে হবে, ঠিক আছে। সংখ্যা যেমন মনে করো ফর এক্সাম্পল এখানে নাইট্রোজেন আছে কয়টা, নাইট্রোজেন আছে একটা। এখানে ওয়াটারে কয়টা আছে বলতো, H2 তে কয়টা আছে, H2 তে ভাই 2টা পরমাণু, আর অক্সিজেনে কয়টা, একটা পরমাণু। কয়টা পরমাণু, 3টা পরমাণু আর কি। ওকে, সো তোমাকে এভাবে কাউন্ট, এভাবে কি করতে হবে বলতো, কাউন্ট করতে হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ। সো দেখো এখানে আমাদের কি আছে, 1 গ্রাম অফ নাইট্রোজেন, মানে কি নাইট্রোজেন আবার কিভাবে থাকে, নাইট্রোজেন থেকে N2 আকারে। সো সেটার ক্ষেত্রে সংখ্যার মান কত হবে, 2 হবে আর কি। সো এটা আমাদের কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে। সো চলো আমরা দেখি একটা একটা করে বের করি আর কি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমার কাজ কি হবে ভাইয়া, মোল সংখ্যা বের করা। কি বের করা, মোল সংখ্যা বের করা। সো আমার প্রোপেনের সংকেত কি বলতো, প্রোপেনের সংকেত, প্রোপেনের সংকেত কি আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, ঠিক আছে। মিথ, ইথ, প্রোপ, প্রোপ হচ্ছে 3 নম্বরে আছে, তাহলে কি হবে C3H8, ঠিক আছে। কার্বন 3টা মানে কত, কার্বন 3 এর ভর কত, আমরা ভর বের করতেছি তাই না। n ইকুয়াল টু আমরা কি জানি, W/m, ঠিক আছে, W/m ইনটু n অফ a ইনটু কি সংখ্যাটা, ঠিক আছে, কয়টা আছে সেটা সংখ্যা। সূত্র আমাদের এইটা দাঁড়ালো। সো এখানে আমরা m টা কাউন্ট করি, 3 বার কত 36, 36 এর আর কত আসলো বলতো 44, তাইলে 44 ইনটু n অফ এর মান আমার বসানোর দরকার নাই, কারণ n অফ a সবগুলাতেই আছে। সো 44 ভাগ m, m কত এখানে, ও আচ্ছা সরি, m এর মানে তো 44 আমাদের। সো এখানে সো m এর মান আমরা কত পেলাম, 44 পেলাম আর কি। সো এই সূত্র যদি আমি বসাই তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটু অন্য কালি দিয়ে লিখি। সো দেখো এখানে w কত দেওয়া আছে 1, তাহলে সূত্র কি আসছে 1 ইনটু 44 ইনটু n অফ a, তারপরে C3H8 এ টোটাল কয়টা পরমাণু আছে, 11টা পরমাণু আছে। এটা কার ক্ষেত্রে গেল, এটা হচ্ছে গেল হচ্ছে আমাদের 1 নম্বরের জন্য হচ্ছে আমরা এইটা পেলাম। একই ভাবে আমরা কি করব, নাইট্রোজেনের জন্য আমরা বের করব। সো নাইট্রোজেনের ক্ষেত্রে আমি এখানে একটু দেখাই, নাইট্রোজেনের ক্ষেত্রে তোমার W/m এর মান কত, W হচ্ছে 1, m কত নাইট্রোজেন যেহেতু গ্যাস, তাহলে 28 গ্রাম ধরতে হবে আর কি, ঠিক আছে। কত ধরতে হবে, 28 ধরতে হবে। এরপর দেখো আমাকে কি করতে হবে, যে n অফ a দ্বারা গুণ করতে হবে, ইনটু কি তোমার হচ্ছে দেখা যাচ্ছে এটুকু, হ্যাঁ, আর ইনটু কি নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে তোমার 28, ঠিক আছে। সরি নাইট্রোজেন 28 কেন বসাবো, নাইট্রোজেন কয়টা থাকে, 2টা থাকে আর কি, তাহলে কত গুণ দিতে হবে, 2 দিতে হবে। নাইট্রোজেন গ্যাসটা ইনটু আকারে থাকে। সো এইটা গেল কার ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে। একইভাবে ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখি, ওয়াটারের ক্ষেত্রে W দেওয়া আছে কত 1, m কত দেওয়া আছে
এম তোমার দেওয়া আছে হচ্ছে পানির ক্ষেত্রে কত 18, ঠিক আছে। আচ্ছা এরপরে এন অফ এ তো থাকবেই, এন অফ এ আমরা লিখলাম, সংখ্যা কয়টা আছে ওয়াটারে H2O, হাইড্রোজেন 2টা, অক্সিজেন একটা, রোল কয়টা পরমাণু আছে ভাইয়া 3টা পরমাণু আছে। ওকে, একইভাবে আমরা সিলভারের ক্ষেত্রেও কিন্তু বের করব আর কি। ওকে, আচ্ছা সিলভারের ক্ষেত্রে আমার ভর জানতে হবে। সিলভারের ক্ষেত্রে আমার দেখো, আমি এখানে সিলভারের ক্ষেত্রে লিখি, সিলভারটা হচ্ছে W/M, W কত 1, M কত, সিলভার 118, ঠিক আছে। এন অফ এ, সিলভারে কয়টা থাকে, সিলভার একাই থাকে, তাহলে কি হবে 1 হবে আর কি। এটা গেল কার ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে। ওকে, আচ্ছা সরি 118 না 108 হবে আর কি, সিলভারের ক্ষেত্রে হচ্ছে 108 না 118 আর কি, 118 না সরি 108 হবে, সেটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা 108, ঠিক আছে, এক মিনিট, 1/108 ইন্টু এন অফ এ ইন্টু 1, ঠিক আছে, এটা মুছে দিই, মুছতেছে না। ওকে, তো এবার তুমি ক্যালকুলেশন করে দেখো যে আমাদের আসলে কোনটা, এন অফ এ আমি যদি বাদ দিই, এটা আসতেছে কত 11/44, ঠিক আছে। এটা আলটিমেটলি আসতেছে কত 11/44, আর এটা আসতেছে কত 1/108, এটা আসলে কত 1/108, মানে অনেক বড় সংখ্যা দ্বারা আমি ভাগ করতেছি, তো এটা বাদ। এরপর দেখো এটা কত 1/108, এটা আমি কাটাকাটি করি 1/4 আসতেছে, ঠিক আছে। এটা কত আসতেছে এটা আসতেছে 3/18, মানে কত আসতেছে 1/6 আসতেছে, ঠিক আছে। এটা কত আসতেছে 1/6, এটা আসতেছে 1/4, এটা কত আসতেছে, এটা আসতেছে হচ্ছে 1/2, 2 28 কাটো 1/14। সো আমরা কোন ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে সবচেয়ে বড় মান পাবো, তাই না? আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাই, মানটা বড় পাই। সো তোমাকে যেহেতু বেশি সংখ্যক পরমাণু বের করতে হবে, তাহলে ফাইন্ড আউট করতে হবে যে কোনটায় বড় মান আসতেছে। সো এর মধ্যে কোনটায় বড় মান আসতেছে বলো তো দেখি, কোনটায় বড় মান আসতেছে। সো দেখো এখানে 1/6, এটা কি আমি বড় সংখ্যা দ্বারা ভাগ করছি, এখানে 1/14, এটাও বড় সংখ্যা। এরপর দেখো কত 1/108, এটাও বড় সংখ্যা। সো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা দেখো তো, এই যে 1/4, এদের মধ্যে কি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1/4। তাহলে এইটা দিয়ে আমি যদি ভাগ করি, আমি কি পাবো, মানটা সবচেয়ে বড় পাবো। তার মানে এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা গুণ করলে বা সংখ্যা দ্বারা গুণ করলে আমি কি পাবো, যেহেতু নাম্বার অফ অ্যাভোগাড্রো সবগুলোর ক্ষেত্রেই সেম, সো আমাকে কোন মানটা দ্বারা গুণ করলে বড় মান আমি পাবো, সো 1/4 দ্বারা গুণ করলে আমি কিন্তু বড় মানটা পাচ্ছি। সো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং টাইম কিলিং একটা ম্যাথ। সো সবাইকে এটা ক্লিয়ার হইছো? আমি এই জন্য সবগুলো করে দেখালাম তোমাদের, যাতে বিষয়টা ক্লিয়ার হয় আর কি। ওকে, এটা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। হ্যান্ড ক্যালকুলেশন পাই না, এগুলো কেন পারো না? এটা তো সহজ, এটা কি এত কঠিন? কঠিন তো আমি কিছু দেখলাম না এখানে। দেখি সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে কমেন্ট করো ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। ওকে, সো আমাদের হচ্ছে আগামীকাল থেকে কিন্তু পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা এখনো এনরোল করো নাই, দ্রুত এনরোল করো, অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দিলেই হবে আর কি। আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, আর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো। ওকে, এরপর নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক? অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক, এটা সবাই বলো। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক? এই কোশ্চেনের অ্যান্সার সবাই দাও তো। অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক, আচ্ছা ক্লিয়ার। সো এরপরে সবাই হচ্ছে আমাকে 5 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। ওকে, আলহামদুলিল্লাহ 5-এর ডি, মুশফিকুর ফাতেমা বলছে 5-এর ডি। বাকিরাও অ্যান্সার দাও। 5-এর সি বলছে ইমন, মৌসেন বলছে 5-এর ডি। আচ্ছা, আরে ভুল অ্যান্সার হলে ডিলিট করা লাগবে না, ভুল অ্যান্সার হলে দিবা, সমস্যা নেই, ভুলগুলোই মনে থাকবে, তোমার যেটা ভুল হয়েছে এটা ভালো মনে থাকবে, ডিলিট করা কিছু না অ্যান্সার। বলো এরপরে দ্রুত অ্যান্সার দাও। দেখি আর কেউ দিবা। 5-এর ডি 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 ডি। ওকে, হ্যাঁ ভাইয়া তোমার ক্লাসে মনোযোগ দেবো, এত পাগল হয়েও না, দিয়ে দিব সমস্যা নাই, বলছি তো কালকে ক্লাস,
তোমাদের এই কখন কি হবে, এইটার মধ্যে শেষ হবে নাকি ওটার মধ্যে, এত কেন প্রেশার? ক্লাসে মনোযোগ দাও না, এখন ক্লাসের টাইম, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসের পরে কথা হবে। তো আচ্ছা আসি, কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? কনসেন্ট্রেশন একদিকে দাও, এত কিছু না যে কালকে কি ক্লাস হবে, পরশু ক্লাস হবে, এগুলো না। এখন ক্লাস পড়াচ্ছি, ক্লাসে মনোযোগ দাও। আমি যখন বলবো যে কারো কোনো কোশ্চেন থাকলে করো, তখন অ্যান্সার দিবা। ক্লাসের টাইমে যদি উল্টা মানে অন্য কোশ্চেন করো, তাহলে আসলে তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে, আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। সো ক্লাসের এই কোশ্চেন রিলেটেড মানে প্রশ্ন যেগুলো পড়াচ্ছি সেইগুলো রিলেটেড কোশ্চেন করো, তাহলে বেটার হবে আর কি। নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক? অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইডের কার্যকরী মূলক। সো দেখো অ্যাসিড ক্লোরাইড, দেখো এখানে ফার্স্টে তোমার এখানে ক্লোরাইড বলাই আছে, এখানে কি বলা আছে? ক্লোরাইড বলাই আছে। সো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে অপশনে, তুমি যদি নাও জানো অ্যাসিড ক্লোরাইড জিনিসটা কি, তুমি এখানে দেখো আর কোনটা কি অপশনে ক্লোরাইড আছে, আর কোনটাই কিন্তু অপশনে ক্লোরাইড কথাটা কিন্তু নাই। সো অপশন কিন্তু শুধুমাত্র ডিতেই আছে আর কি। ওকে, সো যেহেতু এখানে আছে, তুমি যদি নাও জানো যে অ্যাসিড ক্লোরাইডের সংকেত কি, তারপরেও কিন্তু তুমি এটা দেখে কিন্তু বলে দিতে পারতেছো আর কি। ঠিক আছে, এই যে COR হচ্ছে কি অ্যাসিড ক্লোরাইডের মেইনলি সংকেত। ওকে, COR, COR কি তোমার মেইনলি অ্যাসিড ক্লোরাইডের সংকেত। সো এখানে দেখো এই যে আর সরি COR না, COX, আর না COX, ঠিক আছে, COX, এক্স এ কি তোমার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড বললে CO, তুমি হচ্ছে CO এর জায়গায় Cl, এক্স এর জায়গায় Cl টা বসাই দিবা। হ্যালাইড বললে তুমি হচ্ছে তোমার আয়োডাইড বললে আই বসাই দিবা, যেটা বলবে সেটা বসাই দিবা আর কি। ঠিক আছে, মেইনলি ওটা হচ্ছে কি বলতো, অ্যাসিড হ্যালাইডের সংকেত হচ্ছে কি COX, এটা হচ্ছে কি অ্যাসিড হ্যালাইডের সংকেত আর কি। তো তোমাকে যখন যেরকম দরকার হবে সেরকম করে দেওয়া হবে আর কি। ওকে, আচ্ছা আমরা নেক্সট ইয়াতে যাই। CaCl2 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত? CaCl2 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত? সবাই এই কোশ্চেন আনসার দাও তো, যে CaCl2 তে ক্লোরিনের জারণ সংখ্যা কত? CaCl2 তে ক্লোরিনের জারণ সংখ্যা কত? CaCl2 তে ক্লোরিনের জারণ সংখ্যা কত? দ্রুত আনসার দাও, দ্রুত। আচ্ছা আচ্ছা, +2 6 সি বলছে ইমন, সুমাইয়া আক্তার বলছে 5 সি। আমরা এখন 6 নম্বর কোশ্চেনে আছি। তোমার ইয়াটা অনেক মানে নেটটা হয়তো বা স্লো, তুমি একটু কেটে আবার ঢোকো, তাহলে তোমারটা ফাস্ট হয়ে যাবে আর কি। ওকে, ওকে, আর কেউ? আচ্ছা, +2 6 সি, আচ্ছা বেশিরভাগ বলছো 6 এর সি আর কি। ওকে, ক্লোরিনের জার্মান আমাদের বের করতে বলছো। সো আমাদের এখানে দেখি যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম আমাদের কি করে বলতো? ক্যালসিয়াম হচ্ছে দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়। সো ক্যালসিয়াম হচ্ছে কি +2। ওকে, ক্যালসিয়ামটা আমরা 2 বসাইলাম, প্লাস হচ্ছে ক্লোরিনটা তোমার বের করতে হবে। সো ক্লোরিন আছে, ক্লোরিনটাকে আমরা x ধরে নিব, যেহেতু ক্লোরিন দুইটা আছে এই জন্য আমরা 2 দ্বারা গুণ করে নিব, ইকুয়াল টু কি ধরবো? 0। ওকে, সো দেখো আমাদের কি আসতেছে তাহলে, 2x + 2 ইকুয়াল টু কি আসতেছে? 0 আসতেছে। সো x এর মান আলটিমেটলি তুমি কত পাচ্ছ? x ইকুয়াল টু কি পাচ্ছ? -2 ভাগ 2, -2 ভাগ কি পাচ্ছ বলো তো? 2 পাচ্ছ আর কি। তাহলে অ্যানসারটা কত আসতেছে তোমার? -1 আসতেছে। অ্যানসার তো -1 আসে। সো বি আসার কথা। তোমরা সবাই 6 এর সি কেন বলতেছো? 6 এর সি কেন বলতেছো? অ্যানসার তো বি আসবে না, তোমরা সি কেন বলতেছো সবাই? 6 এর সি, 6 এর সি, 6 এর সি, মানে বুঝলাম না সবাই কেন একই সাথে 6 এর সি বলতেছো? একজন সি বলো, সবাই কেন সি? এটা তো বি হওয়ার কথা, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইডে কত হওয়ার কথা? ক্লোরিনের জারণ সংখ্যা -2 ভাগ 2 কত হওয়ার কথা? -1 হওয়ার কথা না? তাহলে -1 হবে না অ্যান্সার। 6 সি কেন হবে? 6 অ্যান্সার হবে বি। ওকে, সবাই গণহারে একসাথে ভুল করলে কিভাবে হবে? বন্ধনের হেমোলাইটিক বিভাজনে তৈরি হয় কি? বন্ধনের বন্ধনের হোমোলাইটিক বিভাজনে কি তৈরি হয় বলতো? বন্ধনের হোমোলাইটিক বিভাজনে তৈরি হয় কি? কার্বিনস, তারপরে হচ্ছে কার্বানায়ন্স, তারপর কার্বনিয়াম আয়ন্স, ফ্রি রেডিকেলস। কোনটা তৈরি হয় বলতো হোমোলাইটিক বিভাজনে? -1 হবে। হ্যাঁ -1 তোমাকে ক্যালকুলেশন না করে না ছাড়া অ্যান্সার দিয়ে দিছো। ক্লোরিনের কথা বলছি, দেখিনি ভালোভাবে, ক্যালসিয়াম মনে করছি।
এই কোশ্চেনটা প্রিভিয়াসের অ্যান্সারে +2 ছিল। তোমরা কি অ্যান্সার মুখস্থ করো? তোমরা অ্যান্সার কেন মুখস্থ করো? করে বের করবা। প্রিভিয়াসে কি ছিল সেটা তো দেখার বিষয় না, আমার এখানে কোশ্চেনে যেটা চাইছে সেটা অনুযায়ী অ্যান্সার দিতে হবে। এরকম কারণে তো অনেকেই চান্স মিস করবা আর কি। কোশ্চেনে মানে কোশ্চেন ব্যাংক যখন সলভ করবা, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন মুখস্থ করবা না, ওটা বুঝে পড়ার চেষ্টা করবা, ওই কোশ্চেনটা অ্যানালাইসিস করবা, ঠিক আছে? যে এটা কিভাবে হইলো, এই রিলেটেড আরো যে সকল প্রবলেম আছে সেগুলো সলভ করবা, কোশ্চেন মুখস্থ করবা না। তাহলে এরকম ভাবে ভুল হবে যে এই কোশ্চেন আমি আগে দেখছি, +2 দেখছিলাম, +2 দাগাই দিলাম না। কোশ্চেন বুঝে বুঝে পড়বা আর কি, অ্যানালাইসিস করে পড়া। একজন আছে কোশ্চেন ব্যাংক 10 বার রিভিশন দিছে, ঠিক আছে, সে চান্স পাবে না। বা আরেকজন দেখা যাবে কোশ্চেন ব্যাংক মাত্র 1 বার বা 2 বার রিভিশন দিয়েও অনেক ভালো একটা পজিশন করতে পারবে আর কি, ঠিক আছে? কারণ কি? কারণ সে অ্যানালাইসিস করে পড়ছে। যেমন ফর এক্সাম্পল আমার যদি একটা ফ্রেন্ডের কথা বলি, সে কি করছিল, তার শুনলাম যে সে মানে পরীক্ষার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে বেশি সময় ছিল না, তো সে কি করছিল, প্রায় মনে করে 1 সপ্তাহে সে প্রায় 5-6 বার অলরেডি কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলছে বিগত 10-12 বছরে। অথচ আমার এই 5-6 দিনে একবারই কোশ্চেন ব্যাংক সলভ করতে অনেক কষ্ট হয়ে গেছিল, সেখানে 2 বার মোটামুটি সলভ করতে পারছি। কারণ আমি যখন পড়ছি চ্যাপ্টারটা, তোমার মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 15টা করে কোশ্চেন, টোটাল হচ্ছে 60টা কোশ্চেনের মতো আর কি, ঠিক আছে? যদিও আগে কিন্তু রিটেন ছিল না, সো আরো কোশ্চেন বেশি থাকে আর কি, 20টা বা 25টার মতো ছিল আর কি, 4-25 100 এরকম আর কি। সো তখন দেখা গেছে আমার কি হয়েছে, ওই 25টা কোশ্চেন খালি পড়বো না, ওই 25টা কোশ্চেন বইয়ের কোথায় আছে, কারণ তুমি যখন কোশ্চেন মুখস্থ করবা না, কোশ্চেনটা মাথায় থাকবে না, তুমি ওই কোশ্চেনটা বইয়ে বের করবা, বইয়ে বের করে কোশ্চেনটা কোন লাইনে আছে সেই লাইনটা পড়বা, বা লাইনের 3-4 লাইন বা ওই প্যাসেজটা বা ওই প্যারাটা ভালো মতো পড়বা, খালি ওই কোশ্চেনটাই পড়বা না আর কি, তাহলে ব্রেনে এটা গেঁথে যাবে। মানে আমাদের কোশ্চেন মুখস্থ করলে কখনো মনে থাকে না, বাট বইয়ের কোথায় আছে এই জিনিসটা মনে থাকে। তো চেষ্টা করবো আর কি এই ট্রিক্সটা ফলো করার, খালি কোশ্চেন ব্যাংক সলভ করবে না, কোশ্চেন ব্যাংকের ওইটা বইয়ে কোথায় আছে সেটা খুঁজে বের করবা, বইয়ের পৃষ্ঠা মুখস্থ করে ফেলবা, তাহলে পরীক্ষা হলে তোমার পৃষ্ঠাগুলো দেখবা ভাসতেছে আর কি, বা ওই মনে পড়ছে এটা ওই পেজের ওইখানে ছিল, বা এরকম পেজ নাম্বার মুখস্থ করার দরকার নাই, বাট ওইটা মাথায় থাকবে। সো হোমোলাইটিক বিভাজন মানে কি বলতো? সুষম বিভাজন। সো সুষম বিভাজনের ফলে কি সৃষ্টি হয় বলতো? ফ্রি রেডিকেল সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ফ্রি রেডিকেল সৃষ্টি হয়। তাহলে 7 এর অ্যান্সার কোনটা হবে? 7 এর অ্যান্সার হবে এ নাম্বারটা, ঠিক আছে? 7 এর অ্যান্সার এ হবে। ওকে ফাইন, দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য? নিচের কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য বলতো? নিচের কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য? নিচের কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য? তো দেখো এখানে ভাইয়া কি হয় মেইনলি, তোমার এইটা ডাইপোল মোমেন্ট শূন্য, এটা হচ্ছে তোমার স্ট্রাকচার একে বুঝতে হয় আর কি। তো সিলিকনের ক্ষেত্রে কি হয়? সিলিকনের ক্ষেত্রে তোমার এই যে সিলিকনের চারদিক থেকে 4 ভাবে কি করে বলতো? সমান ভাবে টান দেয়। এখন মনে করো সমান ভাবে যখন চারদিক দিয়ে টান দিচ্ছে, তোমাকে মনে করো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক দিয়ে সমান ভাবে টান দিচ্ছে আর কি। তো তোমার কি কোনো ইয়া হবে? তুমি কি যেখানে ছিল সেখানেই থাকবা না, তোমাকে এদিক দিয়ে একটু বেশি টান দিলে, ওদিক দিয়ে বেশি টান দিলে তোমার তো কিছু হবে আর কি। বাট তোমাকে যখন চারদিক দিয়ে সমান ভাবে টান দেওয়া হচ্ছে, তো কি হবে বলতো? এরটা রিডিউস করে দিচ্ছে এই পাশটা, আর সামনেটা রিডিউস করে দিচ্ছে কি পিছনেরটা, বা পেছনে রিডিউস করে দিচ্ছে সামনেটা। সো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? ফলাফল 0 হয়ে যাচ্ছে না? সো কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য? মনে রাখবা ভাই SiF4 এর ডাইপোল মোমেন্ট কি হবে বলতো? শূন্য হবে আর কি। SiF4 এর ডাইপোল মোমেন্ট কি হবে? শূন্য। অ্যানসার কি হবে? শূন্য। ওকে আচ্ছা, এরপর আসি 9 নম্বর কোশ্চেনটা। 250 ml ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব প্রয়োজন? 250 ml, ঠিক আছে? তার মানে কিসের মান দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 250 ml ডেসিমোলার দ্রবণ। আচ্ছা বলো তো ডেসিমোলার দ্রবণ মানে কত মোলার দ্রবণ? ডেসিমোলার মানে কতটুকু বোঝায় বলো তো? ডেসিমোলার বলতে কতটুকু বোঝায় ডেসিমোলার? হ্যাঁ SI4 বলো, ডেসিমোলার বলতে কতটুকু বোঝায়? ডেসিমোলার, ঠিক আছে? ডেসিমোলার মানে কতটুকু বলতো? 0.1 মোলার কে কি বলা হয়? ডেসিমোলার। 0.1 মোলার কে কি বলা হয়? ডেসিমোলার। সো তোমাকে এখানে ভি দেওয়া আছে, 0.1 মোলার মানে এটা কি দেওয়া আছে বলতো? এস দেওয়া আছে, ডেসিমোলার মানে এস দেওয়া আছে। কি পরিমাণ মানে কিসের মান চাইছে? ডাব্লুর মান চাইছে। কি পরিমাণ দ্রব প্রয়োজন, এটা কিসের মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে, আণবিক ভর। সো তোমাকে এখানে কিসের মান বের করতে হবে? ডাব্লুর মান বের করতে হবে। সো আমরা ফর্মুলা কি জানি? এস ইকুয়াল টু ডাব্লু ইনটু 1000 বাই এমভি। সো আমাকে ডাব্লুর মান যেহেতু বের করতে হবে, তাহলে কি আসতেছে? এস এম ভি ভাগ কত? 1000। এস এম ভি ভাগ কত? 1000। সো এস এর মান কত? 0.1। এম এর মান কত তোমাকে কোশ্চেনে দেওয়া আছে? 106। আচ্ছা মুছে দিই একটু। আচ্ছা 106
আর ভি এর মান কত দেওয়া আছে 250, তারপরে কত তোমার হচ্ছে লাস্টে এস এর মান, সরি এখানে এস এম ভি গেল, ও নিচে তো ভাগ কত আছে বলতো 1000 আছে আর কি। সো এখন আমরা এটা কি করব বলতো, ক্যালকুলেশন করতে হবে। সো এই ক্যালকুলেশন তোমাদের অনেকের কাছে কি লাগে, কঠিন লাগে। সো তোমাদেরকে এটা কি করে দিব, সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো 250 কে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও কত পাও, 4 পাও। তুমি এটাকে 25 ধরো, তোমাকে আমি আরো ইজি করে শিখাই দিই। দেখো আরো ইজি করে শিখাই দিই, এখানে কত আছে 250 আছে, আর নিচে কত আছে 1000 আছে আর কি। সো আমি তোমাকে আর একটু ইজি করে শিখাই দিই। সো 0 0 কাটলা 25 আর কত 100। সো তুমি কি জানো 4 25 সঙ্গে 100 জানো না, 4 25 সঙ্গে 100 জানো না, তাহলে 4 বসাই দিলা। সো 106 ভাগ 4 করো, 106 ভাগ 4। সো তুমি কি জানো 4 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100 না, 4 25 সঙ্গে 100। সো 4 25 সঙ্গে 100, সো এটা 25 রিলেটেড সামথিং কিছু, যেটা 106 আছে তুমি এটাকে 100 ধরে নাও আর কি, ঠিক আছে। কারণ 5 25 সঙ্গে 125, সো এটা তোমার কত আসবে বলো তো, তুমি যদি এখানে 4 দিয়ে 106 রে কাটো তাহলে কত পাবা, 25 বা 26 সামথিং কিছু একটা পাবা, 25 বা 26 সামথিং কিছু একটা পাবা, ধরলাম 25, ঠিক আছে। 4 25 যেহেতু 100, আমরা ধরে নিই 25। সো দেখো এখানে কত পেলা, 25 পেলা। আর এখানে তোমাকে কি আছে, ও এটা আবার অনেক কাছাকাছি মান দেওয়া, 2.05, 2.56, 2.65, 0.65, মানে অনেক কাছাকাছি মান দেওয়া আর কি, ঠিক আছে। আচ্ছা সো আমরা যদি আরেকটু দেখি, 4 25 সঙ্গে 100, 4 26 সঙ্গে কত বলো তো, 4 26 সঙ্গে কত, 4 26, 26 করলে কত পাও, 104 পাবা। যেহেতু 4টা 25 গুণ করলে 100 পাচ্ছ, তাহলে আর একটা 4 গুণ করলে কত পাবা, মানে 4 26 সঙ্গে কত পাবা, 104 পাবা। 4 26 সঙ্গে কত, 104, তাহলে 26 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, 26 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। সো 26 এর সাথে কত গুণ আছে, 26 এর সাথে 0.1 গুণ আছে, 26 এর সাথে 0.1। সো কি হবে বলো তো, আচ্ছা আমি তোমাদের আরেকটু ভেঙে দেখাই, এই দশমিকটা উঠায় দাও, তাহলে কত আসবে, নিচে ভাগ আসবে 10, তাই না। সো 26 কে 10 দ্বারা ভাগ করলে কত পাও, 2.6 পাও। তাহলে কি পাও, 2.6 পাও। তাহলে কি হবে, এই যে এইটা হবে आंसर, তাহলে কি হবে 2.65 হবে। 9 এর आंसर কত হবে, তাহলে সি হবে আর কি, 2.65, 2.65। এটা কি সবাই ক্লিয়ার হইছে, এটা কি সবাই বুঝতে পারছো। ক্যালকুলেশন কিন্তু খুব কঠিন না, ইজি আছে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। এটা কি সবাই ক্লিয়ার হইছে, ক্লিয়ার হলে কমেন্ট করো যে ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করো ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেনে যাই, না হলে আবার বুঝাই দিব। নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য ও জারক পদার্থ, প্রাথমিক প্রমাণ দ্রব্য কোনটা বলো তো। এরপর সবাই 10 নম্বর কোশ্চেন আনসার দাও, 10 এর আনসারটা দাও, 10 ক্লিয়ার আশা করি। এরপরে 10 নম্বর কোশ্চেন আনসার দাও তো 10, ওকে। 10 নম্বর কোশ্চেন আনসার চাই তোমাদের কাছ থেকে। নয়ের সি, নয়ের বি, ওকে। নয় এই দেখছো অনেক কাছাকাছি মান দিলে তখন হচ্ছে তোমাদের কনফিউশন হয়ে যায়, 6 নাকি 5, এই জন্য একটু করে বের করবো আর কি। যেহেতু অনেক কাছাকাছি মানটা দেওয়া, এটা তোমাকে একটু বেশি ক্যালকুলেশন করতে হবে একটু, এবং অ্যাকুরেটের দিকে যেতে হবে আর কি, ওকে। দশের বি, ওকে। আচ্ছা আমরা দেখি 10 নম্বর কোশ্চেনটা, সি বলছো, ওকে। 10 এর বি বলছো, সি বলছো। আচ্ছা প্রমাণ দ্রব্য ও জারক পদার্থ কোনটা, প্রমাণ দ্রব্য ও জারক পদার্থ, ঠিক আছে। তোমাকে প্রমাণ দ্রব্য বলছে প্লাস কি বলছে, জারক পদার্থ কোনটা, ওকে। K2Cr2O7, KMnO4, আচ্ছা অনেকে বলতেছো K2Cr2O7, অনেকে বলতেছো KMnO4, আচ্ছা আচ্ছা আর কেউ কিছু অ্যান্সার দিবা, ওকে। আচ্ছা সো আমরা দেখি এখন এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে। আচ্ছা তো দেখো Na2CO3, ঠিক আছে। Na2CO3 আমরা জানি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা, সেখানে বলা হয়েছে প্রাথমিক প্রমাণ দ্রবণ। সো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে
প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ কারা? সো প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ এখানে কি আছে? সো এখানে দেখো সবগুলাই কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ KMnO4 বাদে। সো KMnO4 আমাদের আগেই বাদ, যেহেতু প্রমাণ দ্রবণ তৈরি করতে হবে তার মানে এখানে আমাকে কি থাকতে হবে? অবশ্যই আমরা জানি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকে? সি থাকে। সো দেখো তবে এখানে সবগুলাই কিন্তু সি আছে, তার মানে আমি বুঝতেই পারতেছি যে অপশন সিটা বাদ। বাকিগুলো আমরা একটু দেখি যে বাকিগুলাই কোনটা আমাদের জারক পদার্থ। প্রমাণ দ্রবণ আমি পেয়ে গেছি, এখন আমাদের বের করতে হবে জারক পদার্থ কোনটা, ঠিক আছে? সো দেখো Na2C2O4 এটা হচ্ছে কি পদার্থ? একটা বিজারক পদার্থ। সো আমাদের কি করতে হবে, আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করব, সো জারক বিজারক মনে রাখার একটা ট্রিক্স আছে, আমরা সেই ট্রিক্স অনুযায়ী জারক বিজারকগুলো মুখস্থ করব। সো Na2C2O4 এটা কি একটা বলতো? বিজারক। Na2C2O4 একটা কি বলতো? বিজারক। সো তোমাকে আগে কি করতে হবে? জারক বের করতে হবে আর কি। আচ্ছা, এরপর দেখো Na2CO3 যেটা আছে, হ্যাঁ Na2CO3 যেটা আছে, ওকে। সো Na2CO3 যেটা আছে এটা মনে রাখবে একটা ক্ষারীয় পদার্থ। এটা একটা কি পদার্থ? ক্ষারীয় পদার্থ। শুধুমাত্র K2Cr2O7 আছে, এটা কি প্রমাণ দ্রবণ তৈরি করতেও কাজে লাগে, প্লাস তীব্র জারক হিসেবেও কাজ করে। কোনটা? K2Cr2O7, K2Cr2O7 আর কি, ওকে। আচ্ছা, সো আমরা এটা বুঝলাম, তাহলে অ্যানসার কোনটা হবে? অ্যানসার তোমরা যারা বি দিছো তাদের অ্যানসারটা কি বলো তো? রাইট হইছে আর কি, ওকে। যেমন আমি যদি তোমাকে এখানে বলি, দেখো এটা কি, তুমি যদি একটু কার্বনের এখানে কেন্দ্রীয় পরমাণু যার মানটা বের করো তাহলে কত আসে? দেখো তো এখানে 2x ধরলাম, তারপর দেখো সোডিয়াম কত পাও তুমি? 2x, মানে 2 পেলা, সোডিয়াম যেহেতু +1, এখানে কত পেলা? সোডিয়াম 2 পেলা। তুমি এখানে কত পাবা? -8 পাবা, ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু কত আসতেছে? -8 + 2 -6, সেক্ষেত্রে কি হলো? +6। x এর মান কত পেলা? +3 পেলা। x এর মান কত পেলা? +3 পেলা। সো আমরা জানি কার্বনের যোজনী হাইয়েস্ট কত হইতে পারে? 4 হইতে পারে, তাই না? কার্বনের যোজনী কত হইতে পারে? 4 হইতে পারে। সো এখানে কত আছে? তার মানে কি এটার বৃদ্ধি সম্ভব। তো মনে রাখবা ভাই, যার যোজন মানে যার হচ্ছে বৃদ্ধি সম্ভব তাকে আমরা কি বলি? বিজারক বলি। সো এই জন্য Na2C2O4 কি বলতো? বিজারক। সো এইভাবেও তুমি মনে রাখতে পারো আর কি, ওকে। তাহলে এটা কি সবাই ক্লিয়ার হইছে? এটা কি সবাই ক্লিয়ার হইছে? আচ্ছা, এরপর আসি, নিচের কোনটি শুষ্যকারক ও নিরোধক? ঠিক আছে, নিচের কোনটি শুষ্যকারক ও নিরোধক হিসেবে কাজ করে? এটা হচ্ছে তোমার অধ্যায় দিয়ে আসছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে আসছে, ঠিক আছে। কোনটি শুষ্যকারক এবং নিরোধক, মানে শুষ্যকারী আলাদা জিনিস, নিরোধক আলাদা জিনিস। সো কোনটা হচ্ছে শুষ্যকারক প্লাস নিরোধক উভয় হিসেবে কাজ করে? বলো তো দেখি, কোনটা শুষ্যকারক প্লাস নিরোধক উভয় হিসেবে কাজ করে? এই এক্সাম্পল গুলো কিছু কিছু আমার মুখস্থ করতে হবে আর কি, এগুলো আমরা পড়াই দিব। তো ভাইয়া মনে রাখবা, আমাদের যেই সালফিউরিক অ্যাসিড আছে এটা কি হিসেবে কাজ করে? শুষ্যকারক হিসেবেও কাজ করে, প্লাস হচ্ছে কি হিসেবে কাজ করে বলতো? নিরোধক। এখন নিরোধকের কাজটা কি? নিরোধক হচ্ছে যারা মেইনলি পানিটাকে বের করে দেয় তাদেরকে আমরা কি বলি? নিরোধক বলি, ঠিক আছে। যারা পানিটাকে বের করে দেয় তাদেরকে কি বলি? নিরোধক। এটা তোমার জৈব যৌগ পড়ার সময় ভালো মতো দেখতে পারবা যে সালফিউরিক অ্যাসিডকে কি হিসেবে ইউজ করা হয়? নিরোধক হিসেবে ইউজ করা হয়। সো সালফিউরিক অ্যাসিড নিরোধক প্লাস শুষ্যকারক উভয়টার এক্সাম্পলের মধ্যে তুমি এটা পেয়ে যাবা, ওকে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। সো তোমাদের বললাম যে আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে মেসেজ দাও, অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও কি, আগামীকাল থেকে পেইড ব্যাচে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে, ওকে। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মৌলগুলোকে কি বলা হয়? দ্বিতীয় পর্যায়, ঠিক আছে। মানে এই দিক তো গ্রুপ আর এই দিকে কি বলতো? পর্যায়। সো 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়। সো বলা হয়েছে ভাই দ্বিতীয় পর্যায়ে যারা উপস্থিত সেই মৌলগুলোকে কি বলা হয় বলতো? দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মৌলগুলোকে কি বলা হয়? 11 নাম্বার, 12 নাম্বার, হ্যাঁ সবাই 12 নাম্বার কোশ্চেন आंसर দিয়ে দাও। 12 এর आंसर কোনটা হবে বলো? 12 12 নাম্বার কোশ্চেন आंसर সবাই দ্রুত দিয়ে দাও। 12 পানি অপসারণকারী, হ্যাঁ ঠিক আছে। 12 নম্বরের অ্যান্সার এখনো দেওয়া নাই কেউ, ওকে। আচ্ছা দেখো, 12 নম্বর বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে আমরা কি বলতে পারি? তবে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো যারা আছে আমাদের তাদেরকে আমরা কি বলবো বলো? আচ্ছা, তবে মনে হয় দ্বিতীয় মানে পর্যায়ে যারা মৌল আছে তাদেরকে আমরা বলি আদর্শ মৌল,
ঠিক আছে, কি বলা হয় আদর্শ মৌল। দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহকে কি বলা হয় আদর্শ মৌল বলা হয় আর কি। সো নোবেল গ্যাস কিন্তু বলা হয় না, কি বলা হয় না নোবেল গ্যাস কিন্তু বলা হয় না। সো ফার্স্টে আমাদের অপশনটা কিন্তু বাদ। নোবেল গ্যাস কাকে বলা হয় নোবেল গ্যাস মেইনলি বলা হয় হচ্ছে কাকে হিলিয়াম নিয়ন এদেরকে কি বলা হয় নোবেল গ্যাস বলা হয় কি মেইনলি। সো এরা বাদ। ট্রানজিশন এলিমেন্টস কি বলা হবে বলো তো না ট্রানজিশন এলিমেন্টস কেন অবস্থান্তর মৌল কি এদেরকে বলা হয় এদের তো ট্রানজিশন এলিমেন্টসও বলা হয় না অবস্থান্তর মৌল তো এদেরকে বলা হয় না। ডি ব্লকের মৌলসমূহকে কি বলা হয় বলো তো অবস্থান্তর মৌল বলা হয় যদি D1 থেকে D9 থাকে। এরপরে ভাই রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল মৃত্তিকা মৌল কি এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌলও কিন্তু এদেরকে বলা হয় না। বিরল মৃত্তিকা মৌল বলতে হয় তোমার ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহকে বলা হয় হচ্ছে তোমার বিরল মৃত্তিকা মৌল। সো আমাদের বি নাম্বার অপশন হওয়ার চান্স নাই, সি নাম্বারও নাই, ডি নাম্বারও নাই। ওকে হ্যাঁ আচ্ছা সো আমরা এদিকে কি বলতে পারি ভাইয়া নরমাল এলিমেন্টস কি বলতে পারি নরমাল এলিমেন্টস বলতে পারি। তাহলে অ্যানসার কোনটা হবে অ্যানসার হবে আমাদের এ নাম্বারটা। অ্যানসার হবে কোনটা এ নাম্বার নরমাল এলিমেন্টস। যদি এখানে ভাই দ্বিতীয় পর্যায় না থেকে দ্বিতীয় গ্রুপ থাকতো তাইলে কি হতো বলতো দ্বিতীয় পর্যায় না থেকে যদি দ্বিতীয় গ্রুপ থাকতো তাদেরকে কি বলা হতো দ্বিতীয় গ্রুপ থাকলে ভাই মনে একটা অ্যালকালাইন আর্থ মেটালস বলা হতো অ্যালকালাইন আর্থ মেটালস বলা হতো কি বলা হতো অ্যালকালাইন আর্থ এলিমেন্টস বলা হতো আর কি। ঠিক আছে দ্বিতীয় পর্যায় না থেকে যদি দ্বিতীয় গ্রুপ থাকতো আর কি। সো এখানে দ্বিতীয় পর্যায়ে আসছে হয়তো বা নেক্সট বা দ্বিতীয় গ্রুপও আসতে পারে আর কি নরমাল হবে। হ্যাঁ ঠিক আছে অ্যানসার ওকে। এরপরে যাই 13 নম্বর কোশ্চেনে যাই আমরা। নিচের কোন বিক্রিয়া দ্বারা একটি নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব নতুন কার্বন কার্বন বন্ধন গঠন সম্ভব কোন বিক্রিয়া দ্বারা তো ভাই মনে রাখবা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দ্বারা। ঠিক আছে ফ্রিডেল ক্রাফট কি বিক্রিয়া আছে বলতো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা কি আছে বলতো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখানে কি হয় বলতো সো দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কি হয় আচ্ছা সো দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া মেইনলি বেনজিন থেকে কি তৈরি হয় অ্যালকাইলেশন আর একটা কি হয় বলতো অ্যাসাইলেশন। সো অ্যালকাইলেশনে মেইনলি কি তৈরি হয় টলুইন তৈরি হয় আর কি। সো এখানে দেখো আর মূলক একটা তৈরি হয়। সো এখানে কি কার্বনের সাথে কার্বনের একটা কি তৈরি হচ্ছে বন্ড তৈরি হচ্ছে। একইভাবে অ্যাসাইলেশনও দেখবা নতুন আরেকটা কি হবে বন্ড তৈরি হবে আর কি। ওকে সো এইটাকে আমরা কি বলতেছি অ্যাসাইলেশনটা দেখা অ্যাসাইলেশনটাও সেম তোমার হচ্ছে এখানে কি তৈরি হবে একটা বন্ড তৈরি হবে আর কি। ওকে বন্ড তৈরি হবে ঠিক আছে এখানেও কি তৈরি হবে একটা বন্ড তৈরি হবে আর কি। সরি এখানে হচ্ছে সি আর ডাবল বন্ড ও। ঠিক আছে এটা হচ্ছে অ্যালকাইলেশন আর এটা কি বলতো অ্যাসাইলেশন। সো এখানে দেখো কার্বন কার্বন একটা বন্ড তৈরি হয়েছে এখানেও কিন্তু কার্বন কার্বন একটা কি তৈরি হয়েছে বন্ড তৈরি হয়েছে সবগুলাই কিন্তু বেনজিন থেকে তৈরি হয়েছে। তার মানে কি হচ্ছে একটা নতুন কার্বন কার্বন কি হচ্ছে বন্ধন হচ্ছে। সো এটাকে আমরা কি বলবো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এটাকে আমরা কি নাম দিব ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তাহলে অ্যানসার কোনটা হবে অ্যানসার কিন্তু বি হবে আর কি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। কি বলা হয়েছে ইথাইন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ইথাইন যেহেতু আছে নামের শেষে আইন আছে তার মানে বুঝতেই পারতেছি এখানে কার্বন কার্বন কয় বন্ধন আছে বলতো 3 বন্ধন আছে এবং মিথ ইথ মানে 2 কার্বন আছে আর কি। ঠিক আছে 2 কার্বন। ওকে সো বলা হয়েছে ইথাইনে কার্বন কার্বন পরমাণু হলো কি হাইব্রিডাইজ। সো এখানে তোমাদেরকে কি হাইব্রিডাইজ হবে বলতো এটা তোমরা आंसर দাও তো 14 নম্বর কোশ্চেন आंसर দাও তো তোমরা কি হাইব্রিডাইজড হবে 14 নম্বর কোশ্চেন आंसर দাও তো সবাই 14 নম্বর কোশ্চেনের आंसर দিয়ে দাও দেখি। চোদ্দোর এ ইমন বলছে 14 বি। ওকে আর কেউ বলবা 14 নম্বর প্রশ্ন তো খুব সহজ এটা তো কঠিনের কিছু নাই। কে 14 বি আচ্ছা sp2 সবাই বলতেছে sp2 আচ্ছা sp2 সংবরণ। আচ্ছা দেখি আরেক লাস্ট আরেকজন आंसर নিব দেখি আর কেউ যদি आंसर দিতে চাও বাকিরা যারা আছে দ্রুত একটু आंसर দিয়ে দাও। sp2 বলতেছো সবাই আচ্ছা কি জন্য বলতেছো আমি জানি না। আচ্ছা দেখি তোমাদের জিনিস আমি ভালো মতো পড়াইছি
কার্বনের সংকরণ যে বিষয়টা জৈব যৌগের ক্ষেত্রে। সো অ্যালকেন হচ্ছে একটা বন্ড থাকলে অ্যালকেন, দুইটা বন্ড থাকলে হচ্ছে অ্যালকিন, তিনটা বন্ড থাকলে কি অ্যালকাইন। সো আমরা জানি যে জৈব যৌগের ক্ষেত্রে আমাদের সংকরণ কি কি হইতে পারে, সংকরণ হইতে পারে sp সংকরণ হয়, আচ্ছা আমি এখানে লিখি sp সংকরণ হইতে পারে, sp2 সংকরণ হইতে পারে, sp3 সংকরণ হইতে পারে। জৈব যৌগের ক্ষেত্রে মেইনলি তিনটা সংকরণ হয়, sp sp2 sp3 হইতে পারে। সো এখানে যেহেতু এক আছে তো ভাই মনে রাখবা একের ক্ষেত্রে 3 আর 3 এর ক্ষেত্রে 1, একের ক্ষেত্রে 3 3 এর ক্ষেত্রে 1। সো ভাই এখানে যেহেতু এক আছে এটা হচ্ছে ভাই তিনটা বন্ডের ক্ষেত্রে হচ্ছে sp1 সংকরণ হবে, তাহলে 3 এর ক্ষেত্রে কত হবে, এখানে যেহেতু sp3 আছে তার মানে এখানে একটা বন্ড থাকলে হবে কি 3 এর ক্ষেত্রে 1, একের ক্ষেত্রে কি 3, ঠিক আছে। উল্টা এখানে 1 2 3, তাহলে এখানে কি হবে বন্ডের ক্ষেত্রে কি হবে 3 2 1। সো এখানে দেখো তো ভাই তোমাকে কয়টা বন্ধন আছে, ইথাইন মানে কি অ্যালকাইন, এখানে কয়টা বন্ড আছে, তিনটা বন্ড আছে, তাহলে 3 এর ক্ষেত্রে আমি কি জানি 1 জানি, তাহলে sp কত হবে 1 হবে, তাহলে কি হবে sp হাইব্রিডাইজড, তাহলে কি হবে sp হাইব্রিডাইজড, তাহলে অ্যান্সার কোনটা হবে sp হাইব্রিডাইজড। সহজ জিনিস। বসে ভাইয়া কোর্স ফি কত, তুমি হচ্ছে অ্যাডমিশন ওয়ার্কার্স পেজে মেসেজ দাও, তোমাকে ডিটেইলস সব বলে দিবে আর কি। আচ্ছা নেক্সট আমরা যাই, মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত, মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত বলো, মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত, মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত। সো আসো আমরা দেখি মেথিলেটেড স্পিরিটের সংযুক্তি কত। আচ্ছা তো দেখো মেথিলেটেড স্পিরিট, দেখো মেথিলেটেড কথাটা আছে তার মানে কি মিথানল থাকবে, কি থাকবে ভাইয়া মিথানল থাকবে। মেথিলেটেড স্পিরিট, আচ্ছা মেথিলেটেড স্পিরিট যত নামটা আছে সেখানে মতো মনে রাখবে এখানে কি থাকবে মিথানল থাকবে। ভাইয়া কত পার্সেন্ট মিথানল থাকবে, 5% মিথানল থাকবে। মেথিলেটেড স্পিরিটে মিথানল থাকবে কত পার্সেন্ট, 5%, এবং ইথানল থাকবে কত পার্সেন্ট, 95%। ঠিক আছে, কত পার্সেন্ট ইথানল, 95% ইথানল। তো সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 95 আর 5। একজন লেখছে sp2, আচ্ছা দেখো সো মনে রাখবা মেথিলেটেড এর ক্ষেত্রে কি থাকবে মিথানল থাকবে, মিথানল থাকবে কত পার্সেন্ট, 5%। ঠিক আছে, মিথানল থাকবে কত পার্সেন্ট, 5% মিথানল। আর ইথানল থাকবে কত পার্সেন্ট, 95% কি থাকবে ইথানল। তো সবাই একটু কমেন্ট করো 5% আর 95%, 5 আর 95, 5 আর 95। ওকে আচ্ছা, আর রেকটিফাইড স্পিড যেটা আছে ভাইয়া, রেকটিফাইড স্পিডে ভাইয়া মনে রাখবা 96% ইথানল থাকে। রেকটিফাইড স্পিড হচ্ছে 96% ইথানল থাকে, আর মেথিলেটেড স্পিড হচ্ছে 95% ইথানল থাকে। 95 আর 96, মেথিলেটেড বলে 95 আর তোমার হচ্ছে রেকটিফাইড স্পিড বললে কত হবে 96% কি থাকবে বলো তো ইথানল থাকবে। সো এই জিনিসগুলো তো বোঝার কিছু নাই, এই জিনিসগুলো কি করতে হবে মুখস্থ করতে হবে কিছু জিনিস। ওকে সো আশা করি এটা ক্লিয়ার। কোন অ্যাসিডটি লেবুতে পাওয়া যায়, ঠিক আছে, কোন অ্যাসিডটি লেবুতে পাওয়া যায়, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড। বলছে লেবুতে পাওয়া যায় কোনটা, লেবুতে পাওয়া যায় কোনটা বলো তো। আচ্ছা দেখো আমাদের কোন অ্যাসিডটি লেবুতে পাওয়া যায় এটা তোমাকে আস্ক করেছে। সো ফার্স্ট আমরা মনে রাখবা ভাইয়া এখানে কি আছে না মনে ভাই কমলা, ঠিক আছে, আরো কিছু ইনফরমেশন বলে দিই। কমলায় পাওয়া যায় ভাইয়া অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় কমলায়, ঠিক আছে, কমলায় পাওয়া যায় কি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, কমলাতে পাওয়া যায়। ওকে আচ্ছা আপেল, এরপর ভাই মনে রাখবা আপেলে পাওয়া যায় হচ্ছে ম্যালিক অ্যাসিড। আপেলে কি পাওয়া যায় ম্যালিক অ্যাসিড, আছে এখানে লেখা আছে ম্যালিক অ্যাসিড না। আচ্ছা অ্যাপেলে পাওয়া যায় বা আপেলে পাওয়া যায় কি অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আর কি, ঠিক আছে। আর টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড পাওয়া যায় ভাই তেঁতুলে। টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, তেঁতুলে পাওয়া যায়। তো ভাই মনে রাখবা তেঁতুল কি টক না, তেঁতুল কি টক, তাহলে মনে রাখবা তেঁতুল যেহেতু টক তাহলে তেঁতুলে যেটা পাওয়া যায় সেটা কি অ্যাসিড বলতো, টার্টারিক অ্যাসিড। তেঁতুলে যেটা পাওয়া যায় সেটা যেহেতু টক তাহলে তেঁতুলে যেটা পাওয়া যায় সেটা কি বলতো টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, টার্টারিক অ্যাসিড। কমলা, কমলাকে কি পাওয়া যায়, কমলা লেখে কি দিয়ে বলতো অরেঞ্জ দিয়ে লেখে না, ORANGE, কমলা মানে কি অরেঞ্জ। অ দিয়ে মনে রাখবা অ্যাসকর্বিক, ঠিক আছে, অ দিয়ে
অ্যাসকর্বিক, অরেঞ্জ অ্যাসকর্বিক, অরেঞ্জ অ্যাসকর্বিক, ওকে। তেঁতুল টার্টারিক, কমলা কি বললাম অরেঞ্জ মানে অ্যাসকর্বিক। আপেল, আপেলটা মনে রাখবে, আপেল, আপেল কি বলতো, আপেল কি যে মানে বাগানে আপেল হয় না, মালিরা কি করে আপেল উঠায় আর কি, বা মনে করবে যে শোয়েব মালিক নাম ছিল আর কি, শোয়েব মালিক নামে যে প্লেয়ার ছিল সে কি করতো বলতো, অনেক কি খেতো, আপেল খেতো আর কি, যার ফলে সে অনেক ভালো কি করতে পারতো, ব্যাটিং করতে পারতো বা বোলিং করতে পারতো। পাকিস্তানের যে প্লেয়ার শোয়েব মালিক, নামটা মনে রাখবা, সে কি খেতো বলতো, প্লেয়াররা বেশি বেশি কি খায়, আপেল খায় ফিট থাকার জন্য। সো মনে রাখবা আপেলে যেটা থাকে সেটা কি বলতো, ম্যালিক অ্যাসিড, আপেলে যেটা থাকে সেটা কি ম্যালিক অ্যাসিড, কমলায় থেকে অ্যাসকর্বিক, আর তেঁতুলে থেকে কি টার্টারিক। আর লেবুতে কি থাকে, লেবুতে থেকে সাইট্রিক, সাইট্রিক, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড। সো এখন কি মুখস্থ হয়ে গেছে না, লেবুতে কি থাকে সাইট্রিক অ্যাসিড থাকে আর কি, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে, লেবুতে থাকে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, এটা তোমরা ছোট বাচ্চাদের কোশ্চেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আশা করছে যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, এরকম কিছু কিছু কোশ্চেন বাবা যেগুলো আসলে খুবই ইজি। অ্যালডিহাইডের কার্যকরী, তাও যদি ভুল করে আসো তাহলে তো কিছু বলার নাই, এটা তো তোমাদের পাওয়া উচিত। এটা তো এইচএসসি তে বা এসএসসি তে যে থাকে সেও জানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি। হ্যাঁ, লাল পিঁপড়ায় ফর্মিক অ্যাসিড, ওকে। সো বলো এবার অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, এটা তো তোমরা জানার কথা। 17D, হ্যাঁ অ্যালডিহাইডের কার্যকরী মূলক এটা তোমরা জানবা যে সিএইচ হচ্ছে অ্যালডিহাইড আর সি ডাবল বন্ড ও কি কিটোন, তাই না, এটা তোমরা জানা। এরপর নিম্নের কোন যৌগে আয়নিক বন্ধন আছে, নিম্নের কোন যৌগে আয়নিক বন্ধন আছে, মিথেন, HI, H2, CaCl2, কোথায় আয়নিক বন্ধন আছে বলো তো। সো দেখো, আচ্ছা তোমরা অ্যান্সার দাও। আচ্ছা, সো দেখো আমাদের মেইনলি আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন হচ্ছে সমযোজী বন্ধনে কি হয়, দুইজনেই একসাথে জোড়া লেগে কি হয়, শেয়ার করে ইলেকট্রন। আর আয়নিক বন্ধনে কি হয়, ইলেকট্রন আদান প্রদান হয়, একজন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে আর একজন সেই দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করে দিবে, ওকে। সেটাকে কি বলা হয়, আমাদের আয়নিক বন্ধন বলা হয়। সো ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়, দেখো ক্যালসিয়ামে আমরা জানি শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে। সো ক্যালসিয়াম কি করে দেয়, ওর যে দুইটা ইলেকট্রন আছে ও দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ঠিক আছে। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কিসে পরিণত হয়, ক্যালসিয়াম 2+ এ পরিণত হয়। ক্যালসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে তাহলে ক্যালসিয়াম কিসে পরিণত হবে, ক্যালসিয়াম 2+ এ পরিণত হবে। এবং ক্লোরিনের, ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা, বাট ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা আছে। সো ক্লোরিনের স্থিতিশীল হওয়ার জন্য একটা ইলেকট্রন দরকার, ক্লোরিনের কয়টা দরকার, একটা। ক্লোরিনের ভাই কয়টা ইলেকট্রন দরকার হয়, একটা ইলেকট্রন দরকার হয় স্থিতিশীল হওয়ার জন্য। বাট ক্যালসিয়াম তো ভাই দুইটা ইলেকট্রন ছাড়ছে, সো একটা ক্লোরিনটা একটা ইলেকট্রনই গ্রহণ করতে পারবে। সো আরেকটা ইলেকট্রন যে রয়ে যাবে, এখানে তো দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ক্যালসিয়াম, সো এই দুইটা ইলেকট্রন গ্রহণের জন্য ক্লোরিন কয়টা দরকার হবে, দুইটা দরকার হবে, তাই না। এই জন্য Ca কি হয় বলতো, Cl2, ঠিক আছে। ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন কে গ্রহণ করতেছে, ক্লোরিন দুইটা গ্রহণ করতেছে, একটা ক্লোরিন একটা আর একটা ক্লোরিন আরেকটা গ্রহণ করতেছে আর কি। সো এইভাবে কি হয়ে যাবে, দুইটাই স্থিতিশীল হয়ে যাবে। CH4 তো কার্বনের সাথে 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় সমযোজী বন্ধনের মাধ্যমে, তাহলে CH4 কি হবে না, ওকে। সো অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে CaCl2, হাইড্রোজেনের মধ্যে কি আছে, সমযোজী বন্ধন, তাই না। আচ্ছা, হাইড্রোজেন আয়োডাইডের মধ্যেও কি এটাও সমযোজী বন্ধন, যে আয়োডিনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন এসে মানে 7টা ইলেকট্রন আছে, হাইড্রোজেন এসে যুক্ত হলো, হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন হয়ে গেল, আর আয়োডিনের কয়টা হয়ে গেল, 8টা হয়ে গেল আর কি, এটা সমযোজী বন্ধন। সো একমাত্র CaCl2 এর মধ্যে কি আছে, আয়নিক বন্ধন বিদ্যমান। একটি পরমাণু তৃতীয় অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে, একটা পরমাণু তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে বলো তো, একটা পরমাণু তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় কক্ষপথে দেখো আমরা জানি তোমার হচ্ছে তৃতীয় অরবিটে মানে হচ্ছে কি তৃতীয় নম্বর শক্তি স্তরে, তাই না, 3 নাম্বার শক্তি স্তরের কথা বলা হয়েছে, 3 নাম্বার শক্তি স্তর। সো এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে এখানে 3। সো আমরা জানি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বা অরবিটে ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা কি, অরবিটে ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে 2n², ঠিক আছে। অরবিটে বা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বললে আমাদের কোন ফর্মুলা যায়, 2n²। সো আমরা একটু করি, 2 n এর মান কত, n এর মান হচ্ছে আমার এখানে 3 দেওয়া আছে, তাহলে 3 এর স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার যদি হয় তাহলে কত আসছে আলটিমেটলি 9, 9 দুগুণ কত 18। তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া, 18টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা ইলেকট্রন থাকতে পারে, 18টা ইলেকট্রন থাকতে পারে।
আচ্ছা ফারজানা হাসান ভাই আগের কোশ্চেনটা আরেকবার একটু দেখান। আচ্ছা তুমি একটু কষ্ট করে আর কি আবার ক্লাস শেষে একটু দেখে নিও আর কি, তুমি একটু নোট করে রাখো 18 নম্বর কোশ্চেনটা, যদি না বুঝো তাহলে আর কি আমাকে বললো ইনবক্সে বা পেজে মেসেজ দিও, সলভ করে দিব আর কি ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আমরা তাহলে অ্যান্সার কোনটা হবে 18 নম্বর, যেহেতু আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে আমরা একটু দ্রুত আগাবো এখন। আচ্ছা নেক্সট আমরা যাই 20 নাম্বার, নিম্নের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য বলতো। 20 নাম্বারটা HOOC CH2COH KMnO4 NH2O3 NaOH কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য। সো তোমরা তো জানোই প্রায় প্রাথমিক প্রমাণ দ্রব্য বা প্রাইমেশনাল পদার্থ কারা, নামে যাদের কি থাকবে সি থাকবে, তুমি এখানে অপশনে খুঁজে দাও কোনোটাই সি নাই, খালি অপশন এ তেই খালি দাও সি দিয়ে ভরা। সো তাহলে অ্যান্সার কোনটা হবে তোমার দেখারই দরকার নাই, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে 20 এর অ্যান্সার হবে এ। 21 KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত KMnO4 এ। সো এটা আমরা আসলে বের করি, KMnO4 এ পটাশিয়াম কত +1, ম্যাঙ্গানিজ কত ভাইয়া এক্স, যেহেতু বের করতে হবে অক্সিজেন তো ভাইয়া -2 কয়টা আছে অক্সিজেন 4টা আছে, তাহলে -2 × 4। সো আমরা একটু ক্যালকুলেশন করি 1 + x - 8 = 0, তাহলে -7 উপরে গেলে +7 হয়ে গেল, তাহলে অ্যানসার কোনটা পেলাম, অ্যানসার পেলাম ভাইয়া বি নাম্বারটা। অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ভাইয়া বি নাম্বার। 20 এর অ্যানসার এ নাকি বি, অনেকে বলতেছো এ নাকি বি আছে, 20 এ কি ছিল, বিশেষ এ হবে কেন, বি কোন দিক দিয়ে হবে, বি কি প্রাইমেশনাল পদার্থ নাকি, মানে কি এ আছে সি আছে নাকি, তাহলে অ্যানসার কোনটা হবে, 21 এর অ্যানসার হবে বি নাম্বার আর 20 এর অ্যানসার হবে এ নাম্বার। আচ্ছা 22 এর অ্যানসার এর পরে 21 এর এ, 21 এর এ বলতেছো কেন, এ বলতেছো কিভাবে, 21 এর এ কিভাবে, 21 এর এ কেন, তোমরা কি এগুলো মুখস্থ করো কেন, তোমরা কি ম্যাথ মুখস্থ করো, ম্যাথ করে বের করবা, এই একটা জিনিস বের করতে কতক্ষণ লাগে দেখি তো বলে দেওয়া আছে প্র্যাকটিস করে। এখানে 4 দুগুণা 8 -8 আর এখানে +1, তাহলে কত হয়ে যায় -7, ওই পাশে গেলে কি হয়ে যাবে +7 হয়ে যাবে, এইটুকু একটা মাত্র 5 সেকেন্ডও লাগলো না করতে, এটা কেন মুখস্থ করতে হবে, এটা তো করতে হবে, এই মুখস্থ করা তো জিনিস না, এগুলো তো করে বের করার জিনিস তাই না। তোমরা কেন মুখস্থ করো, যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো ভালো মতো মুখস্থ করতে হবে, বাট যেগুলো বোঝা জিনিস সেগুলো তো মুখস্থ করলে লস। প্রোটিন চেইন গঠনে ব্যবহৃত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত, প্রোটিন চেইন, আচ্ছা তবে মনে রাখবা প্রোটিন থেকে আমরা কয়টা অ্যামাইনো অ্যাসিড পাই, মনে রাখবা ভাইয়া প্রোটিন থেকে আমরা 20টা অ্যামাইনো অ্যাসিড পাই, কয়টা পাই 20, ঠিক আছে 20 অ্যামাইনো অ্যাসিড মনে রাখবা কি একটা 20, ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড ভালো জিনিস, বাট মনে রাখবা কি অ্যামাইনো অ্যাসিড 20, ঠিক আছে সবাই আমার সাথে সাথে কমেন্ট করো অ্যামাইনো অ্যাসিড কি 20, ঠিক আছে। প্রোটিন যে এটা অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা করে, এটা কি জৈব যৌগ নাকি, মনে রাখবে এগুলো কিছু মনে রাখতে হবে, প্রোটিন চেইন গঠনে ব্যবহৃত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টা, মনে রাখবে 20টা, ঠিক আছে কয়টা 20টা, অ্যামাইনো অ্যাসিড কি হিসেবে কাজ করে, অ্যামাইনো অ্যাসিড 20, ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড কি 20, তাহলে 22 এর অ্যানসার কোনটা হবে এ, 22 এর অ্যানসার কোনটা হবে এ হবে আর কি 20টা। আচ্ছা এরপর আসি অ্যামোনিয়া ক্যাল সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয়, অ্যামোনিয়া ক্যাল সিলভার নাইট্রেট দ্রবণকে কি বলা হয় বলো তো। অ্যামোনিয়া ক্যাল, এই কোশ্চেনটা কোশ্চেন ব্যাংক থেকে আসা, সো অ্যামোনিয়া ক্যাল সিলভার নাইট্রেট দ্রবণকে কি বলা হয়, ফেলিং এজেন্ট, তারপরে হচ্ছে তোমার কি আছে ফেলিং রিএজেন্ট, লুকাস রিএজেন্ট, টলেন রিএজেন্ট, বিগনার রিএজেন্ট, বলো অ্যামোনিয়া ক্যাল সিলভার নাইট্রেট দ্রবণকে কি বলা হয়। তো তোমরা তো জানো অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, অ্যামোনিয়া, ঠিক আছে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণ, ঠিক আছে অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে আমরা কি বলি, অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেট দ্রবণকে আমরা কি বলি বলো তো, টলেন বিকারক বলি, কি বলি টলেন বিকারক বলি। সো এত দেখা দরকার নেই, অ্যামোনিয়া আছে সিলভার নাইট্রেট আছে, চোখ বন্ধ করে কি করবা টলেন রিয়েজেন্ট দাগাই দিবা, কি দাগাই দিবা টলেন রিয়েজেন্ট, তোমার তো এখানে রিঅ্যাকশন লাগতেছে না তাই না, তাহলে কি হবে টলেন রিয়েজেন্ট হবে। ওকে টলেন বিকারক, জৈব যৌগ থেকে আসলে তোমরা অনেকেই পারো না আর কি, সো জৈব যৌগ নিয়ে প্যারা নাই, জৈব যৌগের উপর একটা মাস্টার আর কি একটা প্ল্যান বানাবো যাতে জৈব যৌগ নিয়ে আর কোনো ভয় না থাকে। ওকে জৈব যৌগ অনেক ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, জৈব যৌগ নিয়ে প্যারা নিও না এখন আপাতত
ভয়ের কিছু নাই, জৈব যৌগ বেশিরভাগ স্টুডেন্টই ভয় পায়। সো তোমরা যারা সামনে আমাদের পেইড ব্যাচে ক্লাস যেগুলো হবে জৈব যৌগের, সো এগুলো মিস দিও না ভালো মতো, এবং এগুলো ভালো মতো করো, ইনশাল্লাহ জৈব যৌগ কভার হয়ে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। কারণ জৈব যৌগ খুবই সহজ যদি বুঝো। তোমার যদি বলা যায় যে আমাদের ফার্স্ট ইয়ারে যে অর্গানিক কেমিস্ট্রি পড়া লাগে, সেকেন্ড পেপার মানে সেকেন্ড ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি পড়া লাগে, সে এত মোটা মোটা বই। তো অর্গানিক কেমিস্ট্রি কঠিন কিছু না খুব একটা, যদি ভালো মতো বুঝতে পারো। ইন্টারের থেকে ইয়াতে আরো অনেক কঠিন, সো ইন্টারের জিনিসপত্র অনেক কিছুই লাগে ভার্সিটিতে। সো আলটিমেটলি জৈব যৌগ ভালো মতো পারতে হবে, প্যারা নিও না। মানে আমাদের নেক্সট অর্গানিকের যে ক্লাসগুলো থাকবে অনেক ভালো মতো গুছায় নেওয়া হবে, এগুলো জাস্ট পড়ে যাও, ইনশাল্লাহ অনেক কিছু কমন হয়ে যাবে আর কি। ওকে, গত বছর কিন্তু ক্লাস থেকে অনেকগুলো কমন আসে, মানে যা যা পড়াইছি এর বাইরে ইনশাল্লাহ কিছু, মানে এর বাইরে কিছুই আসে না আর কি। সো চেষ্টা করো আর কি যেটাই ভালো মানে ক্লাসগুলো করবো সেগুলো ভালো মতো করবা, তাহলে হবে। এখন জৈব যৌগ ভাইয়া জৈব যৌগ পাই না, জৈব যৌগ এখন জৈব যৌগ বাদ, এখন যেগুলো আজ পড়াচ্ছি সেগুলো ভালো মতো পড়ো, জৈব যখন আসবে তখন জৈব যৌগ ভালো মতো পড়ো, তখন যদি না বুঝো তখন বললো আর কি। ওকে, বাট এখন জৈব যৌগের কারণে প্যারা নিয়ে অন্যান্য চ্যাপ্টারে গাফিলতি দিও না, জৈব যৌগের জন্য টাইম পাবা, ওইটা ভালো মতো কভার হয়ে যাবে। নিম্নের কোনটি তাপহারী বিক্রিয়া বলো? হ্যাঁ, প্যাচ গুলা এই রিয়েজেন্ট গুলা কি করবা, একটা আমি নর্মাল একটা নোট দিয়ে দিব আর কি। বাট আমি যেটা করতাম, এই যে প্যাচ লেগে যায়, দেখো বিকারক গুলা কিন্তু অনেক আছে, টলেন বিকারক, ফেহলিং দ্রবণ, গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে, অনেকগুলো বিকারক আছে, এগুলো কি একসাথে প্যাচ লেগে যায় না? সো একটা স্টিকি নোট ইউজ করবা, বইয়ে একটা স্টিকি নোট ইউজ করবা, ঠিক আছে, বইয়ে একটা স্টিকি নোট ইউজ করবা, স্টিকি নোটে সবগুলো লিখে দিবা, টলেন বিকারক, ফেহলিং এজেন্ট, তারপরে হচ্ছে লুকাস বিকারক, যা যা আছে, ঠিক আছে, সবগুলো একসাথে লিখে রাখবা আর কি। তাহলে তোমার কাছে কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে, নাহলে বইয়ের একটা সে এইখানে একটা সে ওইখানে, সো এগুলো খুঁজে পেতে অনেক টাইম লাগে। সো একসাথে বিকারকগুলোর নাম নোট করে রাখলা, তোমার জন্যই পড়তে ইজি হলো। সো নিজের মধ্যে সৃজনশীলতা আনো। ওকে, তাহলে আর প্যাচ লাগবে না, আশা করি ক্লিয়ার। ওকে, আমরা আগাই। সো কোনটি তাপহারী বিক্রিয়া, দেখি 24 অ্যান্সার দাও তো, 24 অ্যান্সার বি বলতেছো, 24 অ্যান্সার বি। আচ্ছা, হ্যাঁ, সো দেখো এটা কিন্তু অনুশীলনের এক্সাম্পল, তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদের বিক্রিয়া। সো দেখো N2 প্লাস O2 এটা থেকে যেটা তৈরি হয় এটা কি বলা হয় বলতো? তাপহারী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। ওকে, হ্যাঁ, আমাদের অ্যান্সার গুলো ঠিক আছে। সো বাকি যেগুলো আছে এট দ্য সেম টাইম তুমি তাপ উৎপাদী বিক্রিয়াগুলো মুখস্থ করে ফেলবা। এই যে এইগুলা কি বিক্রিয়া বলতো? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু চেনার কিন্তু উপায় নাই। এই এক্সাম্পল গুলো আমাদের কি করতে হবে, বইয়ে যে কয়টা এক্সাম্পল আছে এই কয়টা এক্সাম্পল জাস্ট মুখস্থ করবা তাহলেই হবে। এটা একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তুমি ডেল এইচ এর মান দেখে চিনতে পারতা, বাট এখানে তোমার ডেল এইচ এর মানও দেওয়া নাই। সো এই ক্ষেত্রে কি করবা, কিছু জিনিস আমাদের মুখস্থ করতে হবে আর কি। ওকে, সো এইগুলা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এইটা 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 এরা সবাই কি তাপ উৎপাদী বিক্রিয়া। সো এক্সাম্পল মুখস্থ করবা যে এটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া, নো, ঠিক আছে, নো মানে কি ও হারাচ্ছে, ঠিক আছে, নো মানে কি, নো মানে নেগেটিভ, হারা মানেও কি নেগেটিভ। সো এভাবে মনে রাখবা, তাপহারী মানে কি, তাপ উৎপাদী মানে কি পজিটিভ বুঝায়, বা হচ্ছে তোমার কিছু একটা পাইছি উৎপাদন করতেছে, আর হারি মানে কি হারাচ্ছে। সো হারি মানে হারাচ্ছে মানে নেগেটিভ বুঝাচ্ছে, নো মানেও কি নেগেটিভ বুঝাচ্ছে। সো এটা দিয়ে মাথায় রাখবা, নো মানে কি নেগেটিভ, তার মানে কি তাপহারী বিক্রিয়া। ওকে, হারাচ্ছে। সো অ্যান্সার কোনটা হবে? বি। সো সবাই আমার সাথে কমেন্ট করে ফেলো, হারি মানে কি বলতো? হারা। হারি মানে কি? নো, ঠিক আছে, নো হারি, ঠিক আছে, হারি মানে কি খারাপ, নো মানেও কি খারাপ। সো এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। হারি, হারিতে কি থাকবে বলতো? নো থাকবে। ওকে, নেগেটিভ, দুইটাই নেগেটিভ। লাফিং গ্যাস, ঠিক আছে, লাফিং গ্যাসের সংকেত কি এটা তোমাদের জানতে হবে। লাফিং গ্যাসের সংকেত, লাফিং, মনে করো লাফিং, ঠিক আছে, লাফিং করলে কি হয় বলতো? এই যে হাসতেছে, তাই না, চোখ মুখ আঁকানো মানে লাফিং, এই যে হাসতেছে, বুঝছো? লাফিং গ্যাস মানে কি এই যে মুখটা হাসতেছে আর কি, ঠিক আছে, এই যে লাফিং গ্যাস মানে কি এই যে হাসতেছে আর কি, ঠিক আছে, এই যে হাসতেছে। সো হাসতেছে, লাফিং গ্যাস মানে কি হাসতেছে। ওকে, সো আচ্ছা দেখি বুঝতেছে না। ওকে, তো দেখো মনে রাখবে এই যে এই একটা চোখ, এই একটা চোখ, আর এখানে যেরকম হাসতেছে না এরকম না, তো এইটাও জিনিসটা ওই রকম। এই দেখো এখানে একটা চোখ, এই একটা চোখ, এই যে মাঝখানে হচ্ছে এই যে হাসতেছে আর কি। দেখো বাকি কিন্তু কোনোটার মাঝখানে এরকম নাই, ঠিক আছে, বাকি কিন্তু কোনোটার মাঝখানে কিন্তু পাশে এই যে হাসিটা কিন্তু এরকম। আমি এভাবে মনে রাখতাম আর কি, আমার জন্য ইজি হইতো। সো N2, এই দেখো এটা দেখতে অনেকটা কিসের মতো বলতো? ইমোজির মতো। তোমরা ওই যে মেসেঞ্জারে চ্যাট করার সময় ইমোজি ইউজ করো না, তো এটা অনেকটা ইমোজি টাইপের। দেখো এই যে এটাকে একটা চোখ মনে করবা, এইটাকে একটা চোখ মনে করবা, আর এই যে হচ্ছে হাসির সেই স্মাইলটা। দেখো N2 লাফিং এসে যে হাসতেছে, পাখিগুলা কিন্তু দেখো ডান দিকে
এটার মাঝখানেও নাই, এটাও তো এই পাশে ওই পাশে দুই জায়গায় আছে। সো এইভাবে মানে একটু ব্রেনটা ইউজ করবা তাইলেই হবে, বা মনোকষ্ট করলে তো করলা N2O। ওকে, N2O, N, এই যে একটা N2O, এই যেভাবে হাসির মতো, এটাও দেখতে একই রকমই, ঠিক আছে, N2O। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। 26, সবচেয়ে শক্তিশালী অজৈব অ্যাসিড কোনটা? সবচেয়ে শক্তিশালী অজৈব অ্যাসিড বলো বলো, দ্রুত অ্যান্সার দাও। কোনটি সবচেয়ে শক্তিশালী? এটা কিভাবে বের করবা? এটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু যার মান বের করবা। সো এটা কি মুখস্থ করার কিছু আছে? দেখি তো বলা যাচ্ছে। এটা কত হবে? দেখো, এটা কি তোমার বারবার করতে হবে? এটা কিন্তু ইজি, তুমি প্র্যাকটিস করবা, ইজি। 3 × 6 -6, হাইড্রোজেন +1, -6 থেকে +1 গেলে কত থাকে? -5 থাকে। তার মানে ওই পাশে গেলে কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। দেখেই বলে দেওয়া যাচ্ছে। এটা কত হবে বলো তো? 4 × 8, 8 থেকে 2 গেলে কত থাকে? 6 থাকে। তার মানে এটা কত হবে? +6 হবে। HCl4 এর ক্ষেত্রে কত হবে? HCl4 এর ক্ষেত্রে তোমার 4 × 8, 8 থেকে 1 গেলে কত হয়? +7 হয়। দেখো সব থেকে বেশি কোনটা? HCl4। আর HCl1 এর ক্ষেত্রে কত? -1। HCl এর ক্ষেত্রে কত? -1। তাহলে কোনটা আসছে সবচেয়ে বেশি? দেখো তো, এইটা আসছে +7। তোমরা দেখি অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে। 26 অ্যান্সার কোনটা হবে? ডি হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা নেক্সট আগাই। আইসোটোন বলতে কি বোঝায় বলো? আইসোটোন, আইসোটোন নামের শেষে কি আছে? ন আছে। আইসোটোপ নামের শেষে প আছে। মানে আইসো মানে হচ্ছে কি? সমান। আইসো মানে কি? সমান। আইসো সমান। সো আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, আইসোটোন নতে নিউট্রন সংখ্যা সমান, আইসো বার, বার বার মানে কি? ভার, ঠিক আছে, বার মানে কি? ভার, মানে ভর সংখ্যা সমান। সো এখানে কোনটা আছে? টোন আছে। টোনে মানে কি? নতে নিউট্রন সংখ্যা সমান, ঠিক আছে, নতে নিউট্রন সংখ্যা সমান। সো তোমাকে এখানে আইসোটোন বলতে কি বোঝায়? যার নিউট্রন সংখ্যা সমান। দেখে অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সিম্পল এক্সাম্পল, মানে সিম্পল কোশ্চেন। 27 সি, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি থাকে না? অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি থাকে না? সালফিউরিক, হাইড্রোক্লোরিক, সাকসিনিক নাকি নাইট্রিক? কোন অ্যাসিডটা থাকে না বলতো? অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটা থাকে না? নাইট্রিক, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, সাকসিনিক। আচ্ছা, দেখি দেখি, দ্রুত আনসার দাও, দ্রুত দ্রুত। 28 আনসার দাও। আচ্ছা দেখো, আমাদের অ্যাসিড বৃষ্টিতে ভাইয়া সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড বৃষ্টিতে দেখো ভাইয়া কি কি থাকে? সালফিউরিক অ্যাসিডও থাকে, সালফিউরাস অ্যাসিডও থাকে, নাইট্রিক নাইট্রিক অ্যাসিডও কিন্তু থাকে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড থাকে, সালফিউরাস অ্যাসিড থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে সালফিউরিক অ্যাসিড থাকে, নাইট্রিক অ্যাসিড থাকে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সাকসিনিক অ্যাসিড দুইটা কিন্তু কোনোটা কিন্তু বই নাই, বাট তারপর আমাদের মনে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমরা ধরতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, বাট সাকসিনিক অ্যাসিড নামে কোনো অ্যাসিড কিন্তু থাকে না। সো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে মেইন থাকে। পাশাপাশি আরেকটা মনে রাখবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর থাকে না কোনটা? সাকসিনিক অ্যাসিডটা কি থাকে না বলতো? থাকে না। ওকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে বলতো? নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? কোন যৌগটি তোমার রঙিন যৌগ গঠন করে? তো দেখো, ফার্স্ট অফ অল ভাইয়া, আমাদের ডি ব্লক মৌলসমূহ আমরা কি জানি? ডি ব্লক মৌলসমূহ হচ্ছে, ডি ব্লক মৌলসমূহের হচ্ছে অবস্থান্তর মৌল, বাট সকল ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। ওকে, এই জিনিস আমাদের জানতে হবে। সো অবস্থান্তর মৌল মেইনলি কি করে? রঙিন যৌগ গঠন করে। কারা? অবস্থান্তর মৌল সমূহ হচ্ছে তোমার রঙিন যৌগ গঠন করে। সো ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম তো আগেই বাদ, ম্যাগনেসিয়াম তো ডি ব্লক মৌলই না, তো অবস্থান্তর হওয়ার তো চান্সই নাই। এই যে স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক যারা আছে, এরা কি ডি ব্লক মৌল, বাট এরা কি অবস্থান্তর মৌল না, ঠিক আছে। স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক কি অবস্থান্তর মৌল না। সো আমাদের দেখতে হবে ভাই যে নিকেল, নিকেল কিন্তু অবস্থান্তর মৌল, ঠিক আছে, নিকেল মাঝখানের দিকে আছে। সো ডি
তোমার এখানে কত আসবে ডি, তোমার যেটা আসবে বা D1 থেকে D9 এটা মিলে যাচ্ছে যেহেতু ডি ব্লক, তাহলে এটা কি হবে বলতো অবস্থান্তর মৌল হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে নিকেল। নিকেল কি অবস্থান্তর মৌল, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। এসটিপি তে কোন গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে? এসটিপি তে কোন গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে বলো? দেখি এটার आंसर দাও তো, এটা বলো দেখি, তোমরা বলো। সবাই হচ্ছে আমাকে 30 এবিসিডি কমেন্ট না করে একটু দাগ নাম্বার সহ কমেন্ট করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় আর কি। 30 নাম্বার কোশ্চেন आंसर দাও তো 30। 30 এর आंसर ডি বলছো একজন, 30 এর आंसर ডি আসছে, ওকে। বাকিরাও দেখি জানাও 30 এর आंसर ডি আসছে, ওকে। 30 নাম্বার কোশ্চেন आंसर দাও। 30 এর आंसर আমার লাগবে তোমাদের কাছ থেকে উত্তর, এই জন্য জানতে চাইছি, বলো। 30 এর ডি, ওকে ফাইন। 30 এর ডি প্রাচী সাহেব বলছে, ফারজানা তাসনিম বলছে, ওকে। বাকিরাও দেখি জানাও। আর একজন আর 10 সেকেন্ড সময় দাও, 10 সেকেন্ডের মধ্যে যে জানাবা তার উত্তর নিব, না হলে নিব না। ওকে 22 এর 4 বলছে आंसर। আচ্ছা দেখো কোশ্চেনটা বুঝতে হবে, ঠিক আছে। এসটিপি, এসটিপি, ওকে। এসটিপি বুঝছো? এসটিপি তে ভাইয়া বলা হয়েছে 1 লিটারে কত মোল গ্যাস থাকে। আচ্ছা আর কি आंसर দাও না। আচ্ছা দেখো এসটিপি তে ভাইয়া, এসটিপি তে তোমার 22.4 লিটারে, আমরা জানি 22.4 লিটার। এসটিপি তে গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এসটিপি তে কত? 24.789, তাই না? সো সহজ জিনিস। সো 22.4 লিটারে আমি এটা ইউজ করব না, এটা ইউজ করি। তো দেখো 22.4 লিটারে আমাদের থাকে কয় মোল গ্যাস? 1 মোল গ্যাস, ঠিক আছে। তোমাকে আজ করা হয়েছে 1 লিটারে কত মোল গ্যাস থাকে, কোশ্চেনটা বুঝতে হবে। সো 22.4 লিটার যদি থাকে 1 মোল গ্যাস, তাহলে 1 লিটারে থাকবে কতটুকু গ্যাস? 1/22.4, 1/22.4। সো 1/22.4 করলে কত আসে? 1/22.4 করলে কত আসে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। 1/22.4, তাহলে 1/22.4, ওকে। সো তুমি এটা 22 বাদ দাও, তুমি এটারে 22ই ধরো, 22.4 বাদ দাও, 22ই ধরো আর কি, তাহলে তোমার ক্যালকুলেশন করতে ইজি হবে। সো এটা কিন্তু দশমিক নাও, দশমিকের পর এটা শূন্য নিলা, তাও দেখো কি এটা হচ্ছে না আর কি। সো 10 নিলে হচ্ছে না, আরো একটা শূন্য নিতে হবে, তারপর কত পাইলে? 100 পাইলা আর কি। কত পেলা? 100 পেলা। এখন ভাই 5, এখন এটা কত? 22, 4/22 কত? 88, 5/22 কত? 110, তাই না? 5/22 কত? 110 আর কি। সো তোমাকে এখানে কত নিতে হবে? 4 নিলা, 4 নিলে কত আসলো? 88 আসলো। তাহলে থাকলো কত? 12 থাকলো আর কি। সো 0.04 সামথিং কিছু একটা হবে। এই যে 0.04, ওরে বাবা, ও হ্যাঁ 0.04 একটাই আছে, এই যে 0.04, এই যে 0.045। তাহলে অ্যান্সার কোনটা হবে? 30 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। 30 এর অ্যান্সার কোনটা হবে তাহলে? এ নাম্বারটা হবে। সবাই এর সাথে ডি অ্যান্সার দিয়ে দিচ্ছ। 22 এর অ্যান্সার তাহলে কোনটা হবে? সরি 30 এর অ্যান্সার তাহলে কোনটা হবে? 30 এর অ্যান্সার হবে এ নাম্বার, ওকে। তাহলে আমাদের কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে, নট মুখস্থ। আবার বলতেছি কেমিস্ট্রি মুখস্থ করা জিনিস না, মনে রাখবে কোশ্চেন অনেক সহজ, দেখে অ্যান্সার দিয়ে দিবা। বাট ম্যাথ যেগুলো আছে এগুলো এত মুখস্থ জিনিসের মতো অ্যান্সার দিবা না, এগুলো একটু ক্যালকুলেশন করে দিবা। বারবার বলতেছি জিনিসটা মাথায় রাখবা, ওকে। অ্যান্সার কোনটা হবে? 30 এর এ হবে। কোশ্চেন সহজ, বাট আমাদের বেশি মনে করো অনেকে এক্সপিরিয়েন্স, বা আমরা মনে করি যে আমরা সবই পারি, এই জন্য আসলে ভুলটা করি। সেই জন্য আস্তে ধীরে কোশ্চেন আমাদের পড়তে হবে। 100 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে কি 100 মিলিলিটার। সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কি জিনিস বলতো? সেম জিনিস। তাহলে 100 সেন্টিমিটার কিউব আর মিলিলিটার দ্রবণে এটা কি দেওয়া আছে? তার মানে ভি এর মান দেওয়া আছে। কিসের মান দেওয়া আছে? ভি এর মান দেওয়া আছে 10.6 গ্রাম। মানে এটা কিসের মান দেওয়া আছে? ডাব্লুর মান দেওয়া আছে এত গ্রাম। Na2CO3 দ্রবীভূত করতে Na2CO3 ভর কত? 106, মানে এম এর মান কত? 106। দ্রবীভূত থাকলে মোলারিটি মানে হচ্ছে তোমাকে এস বের করতে হবে, ঠিক আছে, এস বের করতে হবে।
সো এস বের করো। সো তোমাকে সব ডাটাই দেওয়া আছে, এস এর সূত্রটা বসাও। ডাব্লিউ এর মান কত দেওয়া আছে আমি একবার করে দিচ্ছি। ডাব্লিউ এর মান আছে 10.6, ডাব্লিউ ইনটু 1000, ফর্মুলার 1000, এম এম এর মান কত 106 ইনটু ভি, ভি এর মান কত দেওয়া আছে 100 দেওয়া আছে, তাই না? এই যে বলো এবার ক্যালকুলেশন করে অ্যানসার বলো। এখন কি অ্যানসার দাও না? 31 অ্যানসার, 31 অ্যানসার, 31 তো খুবই সহজ, 31 তো ভাইয়া খুবই সহজ, বলো। তো দেখো দশমিকটা উঠায় দাও, দশমিকটা উঠাই দিলে কত পেলা? নিচে 10 পেলা আর কি, দশমিকটা উঠাই দিলে নিচে কত পেলা? 10 চলে যাবে, যেহেতু দশমিক উঠাই দিছো একটা ঘর 10 আসবে। তো দেখো 106, 106 কাটা, এখানে কত 100 ইন্টু 10 মানে কত 1000, 1000, 1000 ও কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে কত 1 থাকতেছে। তাহলে কত মোলারিটি কত হবে? 1 মোলার হবে। মোলারিটি বাই কত মোলার হবে? 1 মোলার হবে। তাহলে आंसर কোনটা হবে? 31 आंसर ডি হবে। 31 आंसर কি হবে? ডি হবে। 31 आंसर ডি হবে। খুবই সহজ ছিল, কঠিন না কিন্তু। ক্যালকুলেশন তোমাদের এটা কঠিন লাগে? এই ক্যালকুলেশন পাওয়া তো এক লাইনের বিষয়। তোমরা ভয় পাও, এই ভয়টা হচ্ছে কাটাইতে হবে বেশি বেশি। আর ভয়টা কাটাবা কিভাবে? খালি মোটিভেশনাল দিলেই তো হবে না, প্র্যাকটিস করে করে ভয়টা কাটাতে হবে। তুমি যখন 100-200 ম্যাথ সলভ করবা বই থেকে, তখন দেখবে এমনি কমে যাবে ভয়টা, ঠিক আছে? সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। 127 ডিগ্রি সেলসিয়াসের সমতা কি? খুবই সহজ, বলো তোমরাই, আমি আর এটা করে দিব না, তোমরাই অ্যান্সার দিবা। কয়টা বাজে? বাপরে 12:22। ওকে, অনেক রাত হয়েছে, বাট তোমরা যাও, তাও যারা শেষ পর্যন্ত আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। একশো 27 ডিগ্রি সেলসিয়াস সমতা কি করে দিবা ভাইয়া? 273 এর সাথে 127 যোগ করে দাও, তাহলে কেলভিনে পেয়ে যাবা। তাহলে দেখো 73 এর সাথে 127 যোগ করো, তোমার কত পেলে? এখানে আগে 73 এর সাথে 27 যোগ করো, 300 পেলা, আর যোগ 100 আছে, তার মানে কত? 400 কেলভিন। এটা তো সহজ, এই যোগটা তো আমার শিখাই দেওয়ার দরকার নাই, যোগ তো তোমরাই পারবা। কোনটি পিরামিডিন নিউক্লিওসাইড? বলো কোনটি পিরিমিডিন নিউক্লিওসাইড? কোনটি পিরিমিডিন নিউক্লিওসাইড? বলো পিরিমিডিন নিউক্লিওসাইড কোনটা? কই 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 অ্যান্সার কই? বাবা ইউরিডিন। পিরিমিডিন কোনটা? ইউরিডিন হচ্ছে কি পিরিমিডিন নিউক্লিওসাইড, ঠিক আছে? 33 আনসার সি নাম্বার। অ্যালকোহলের সাধারণ ফর্মুলা কোনটা? অ্যালকোহলের সাধারণ ফর্মুলা কোনটা? অ্যালকোহলের সাধারণ ফর্মুলা কোনটা? অ্যালকোহল। সো দেখো ভাইয়া অ্যালকোহলের সাধারণ ফর্মুলা কোনটা হবে? অ্যালকোহল। তো দেখো অ্যালকোহলের ক্ষেত্রে আমরা জানি যে শেষে কি থাকে? ওএইচ থাকে। তো ভাই সবগুলোরই শেষে ওএইচ আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো? মাথায় রাখবা, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো CnH2n+1, ঠিক আছে? CnH2n+1 OH, ঠিক আছে? CnH2n+1 মানে মেনলি এটুকু কমেন্ট করো, CnH2n+1, 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 ঠিক আছে? CnH2n+1। ভাই আপনার ক্লাসে বোঝানোর টেকনিকটা অনেক ভালো, ধন্যবাদ ফারজানা তাসনিম। আশা করি, আমি চেষ্টা করি আর কি তোমাদের জন্য সহজ করে দেওয়ার, কারণ আমি নিজেও আসলে কম বুঝি আর কি। আমাকে কেউ কঠিন করে বুঝালে আমি আসলে বুঝি না, এই জন্য আমি আসলে চেষ্টা করি যে আমি যেহেতু মানুষকে মানে নিজে ভালো মতো না বুঝলে আসলে এটা মনে থাকে না, আমি চেষ্টা করি কিভাবে তোমাদেরকে সহজ বা গল্প বা যেভাবে পড়লে তোমাদের জন্য সহজ লাগে সেভাবে আমি পড়ানোর চেষ্টা করি। কারণ পড়াইতে সবাই পারে, এখন আমি যদি তোমাকে এখানে এনে দিই তুমিও আসলে, বা মানে তোমার কথা বলছি, মানে আমি যে কাউকে সেও আসলে পড়াতে পারবে, বা বাট জিনিসগুলো আসলে কিভাবে তোমাকে মনে রাখাই দিতে পারি এটা আসলে ইম্পর্টেন্ট। কারণ তুমি জিনিসটা আসলে কতটা জানো এটা আসলে ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে তুমি পরীক্ষার হলে কিভাবে এটা দেখে আসতে পারো বা মনে রাখতে পারো। কারণ আলটিমেটলি তুমি এক গাদা ইনফরমেশন পড়ে গেলে আবার দিন শেষে দেখা গেলো কিছুই মনে নেই, আলটিমেটলি এটা তো লস। বাট যেটুকু পড়াবো ওইটুকু যদি মনে রেখে পরীক্ষার হলে দিয়ে আসতে পারো, তাহলেই কিন্তু আলটিমেটলি লাভটা আসছে আর কি। সো আমি এটাই চেষ্টা করি যাতে তুমি মনে রাখতে পারো আর কি। আমি আসলে বেশি ইনফরমেশন মনে রাখতে পারি না, সো এই জন্যই আমি এভাবে ট্রিক্স গুলো ফলো করি। আশা করি তোমরা এভাবে মনে রাখার চেষ্টা করবা, নিজে নিজে ট্রিক্স বানাবা। এটা মনেই থাকতেছে না, তো কিভাবে মনে রাখা যায় একটু নিজে গল্প বা একটু ট্রিক্স আকারে দিবা, দেখবা যে মনে থাকে। কারণ আমাদের ব্রেন হচ্ছে ইমেজ, বা কোনো কিছু তুমি ইমেজ আকারে মনে রাখো বা গল্প আকারে মনে রাখো, তখন দেখবে এটা সেভ হয়ে থাকে। বাট খালি পড়ে গেলে এটা কখনোই মুখস্থ হয় না, এটা
লং টার্মে ভুলে যাবা তুমি। সো কোনো একটা জিনিস কিছুর সাথে রিলেট করে মনে রাখবা, তাহলে এটা ইজি হয়ে যাবে। সো এই টিপসগুলো একটু ফলো করবা আর কি, আশা করি ইজি হয়ে যাবে। সো যেটা বললাম লিখবা, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। CnH2n+1, যেহেতু লিখতে বলছি N2n+1 OH। ওকে, CnH2n+, হ্যাঁ দেখি কে কে লিখছো, ফারজানা তাসনিম লিখছো, বাকিরাও লেখো একটু কষ্ট করে, মুখস্থ হয়ে যাবে। CnH2n+1 OH। আচ্ছা, এটা আমরা গেল। এটা আমাদের আর ক্ষেত্রে অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা, এটা তোমাদের এইচএসসি লেভেলের জিনিস, আশা করি এটা জানা উচিত আর কি। CnH2n+1 OH। নিচের কোডে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, এখানে যে ফিজিক্সের একটা জিনিস চলে আসছে আর কি, বা এটা হচ্ছে কেমিস্ট্রিতেও আছে যদিও, বাট তোমাদের ফিজিক্স থেকে মেইনলি আর কি তোমরা পারা উচিত। কোনটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বলো? কোনটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র? ডেল এইচ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, এটা তাপ গতিবিদ্যার কি বলতো প্রথম সূত্র। ডেল এইচ ইকুয়াল টু কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু কি বলতো? কিউ প্লাস ডাব্লিউ। ডেল এইচ ইকুয়াল টু কি? কিউ প্লাস ডাব্লিউ। ডেল এইচ ইকুয়াল টু কি? কিউ প্লাস ডাব্লিউ। এটা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে 35 অ্যান্সার কোনটা হবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলে কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপর সেই সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটির? আচ্ছা, সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটির? সেলেনিয়াম, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম। বলো সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটির? সর্বোচ্চ জারণ সংখ্যা কয়টি? হ্যাঁ, তোমরা সবাই পড়ছে বিদিশা, আসলে এটা ফিজিক্সের জিনিস, তোমাদের জানা উচিত আর কি। প্রথম সূত্র কোনটা? সূত্র আসলে বোঝানো গেছে না, শুধু মুখস্থ করো প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কোনটা, তৃতীয় সূত্র কোনটা আর কি। আচ্ছা, কোনটি সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটি? সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটির বলো? আচ্ছা দেখো, ক্রোমিয়াম। তো দেখো ক্রোমিয়াম নাম রেখে মনে রাখবে যে ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদো জার্সি নাম্বার কত? ক্রিস্টিয়ানো রোনালদো CR7 বলি না, বাট তোমরা সবাই আমার সাথে কমেন্ট করবা CR6। ঠিক আছে, CR কি বলো তো? 7 না, CR কি 6। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো CR কি 6। ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ মান কত বলো তো? +6। CR6। CR কত বলো তো? 6। CR কি বলো তো? 6। CR6। ওকে, CR7 নাম না, এখন মনে রাখবো কি CR6। ওকে, CR6। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর আসবে মন। ঠিক আছে, তো মনে ভাইয়া মানুষ অনেক স্বাদ থাকে না, যে আমার এই দিকে ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, এইটা খেতে ইচ্ছা করতেছে, তো আমাদের মনে তো অনেক স্বাদ থাকে বা রং থাকে আর কি। তো মনে রাখবা মনে বা বিভিন্ন ধরনের জিনিস খেতে ইচ্ছা করে, যেমন আমার গরুর মাংস খেতে ইচ্ছা করতেছে, বা অনেক কিছুর কি থাকে বলো তো? স্বাদ থাকে আর কি। মনে কি থাকে? অনেক কিছুর স্বাদ থাকে। ওকে, সো মনে রাখবা মনে কি থাকে বলো তো? অনেক কিছুর স্বাদ থাকে আর কি। মনে কি থাকে বলো তো? স্বাদ থাকে। অনেক কিছু স্বাদ থাকে না, যে আমার এই করতে হবে, ওই করতে হবে, এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। সো স্বাদ বা ইচ্ছা থাকে আর কি। সো স্বাদ দিয়ে মনে রাখবা ভাইয়া স্বাদ। ঠিক আছে, স্বাদ দিয়ে কি মনে রাখবা? স্বাদ থাকে। তাহলে মন দিয়ে কি? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কি হবে? স্বাদ। ম্যাঙ্গানিজ স্বাদ, CR6। ম্যাঙ্গানিজ কত? স্বাদ। আর CR কত বলো তো? 6। CR6 আর ম্যাঙ্গানিজ কত? স্বাদ। ওকে, আচ্ছা এরপর দেখো ভাইয়া সেলেনিয়াম। সেলেনিয়াম মনে রাখবা 6। সেলেনিয়াম 6। সেলেনিয়াম কত? 6। সেলেনিয়াম 6। ঠিক আছে, সেলেনিয়াম 6। ওকে, ম্যাঙ্গানিজ 7। ম্যাঙ্গানিজ মনে কি থাকে? অনেক 7 থাকে। ক্রোমিয়াম CR6। সেলেনিয়াম কি 6। সেলেনিয়াম SS। সেলেনিয়াম 6। টাইটেনিয়াম, টাইটেনিয়াম হচ্ছে 4। টাইটেনিয়াম কত? 4। টাইটেনিয়াম কত? 4। ওকে, হ্যাঁ ঝাল খেতে পছন্দ, এই তো তোমাদের অনেকের স্বাদ থাকে। সো যার যেটা পছন্দ, ঝাল খেলে কিন্তু তোমাদের স্মৃতিশক্তি অনেকে হ্রাস পায়। একটা গবেষণা হয়ে গেছে যে ঝাল খেলে কিন্তু স্মৃতিশক্তি হ্রাস পায় আর কি। ওকে, সো ঝাল জিনিস কম খাওয়া ভালো আর কি, বাট যদিও আমারও পছন্দ ঝাল, তো তবে ঝাল স্মৃতিশক্তি হ্রাস করে আর কি। আচ্ছা, সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটি? সর্বোচ্চ জারণ সংখ্যা আমরা কোনটা পেলাম? 6 6 6। এটা কি পেলাম বলতো? 7 পেলাম আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে? 36 অ্যান্সার হবে বি নাম্বারটা। 36 অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। 37 নিচের কোনটি চার্লসের সূত্র? সো দেখো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসার্কের সূত্র আজকে মুখস্থ করে দিচ্ছি, আর কখনো ইনশাআল্লাহ ভুল হবে না। সো দেখো বয়েল, আমি একটু সংক্ষেপে লিখে দিই, বয়েল, চার্লস, আর এটা কি আছে বলতো? গেলুসার্ক। এইটা হচ্ছে মেইন তিনটা সূত্র। সো বয়েল, বতে হচ্ছে বয়েল, চতে চার্লস, আর গতে গেতে কি বলতো? গেলুসার্ক আর কি। সো আমরা কি করব? একটা জিনিস আমরা স্থির রাখবো, বুঝছো? আমাদের প্রত্যেকটা সূত্রে দেখবো ভাই একটা জিনিস স্থির রাখা হয়েছে। কি রাখা হয়েছে? স্থির রাখা হয়েছে। কোনটা চাপ স্থির, কোনটা আয়তন স্থির, কোনটা হচ্ছে তোমার ভর মানে চাপ স্থির, কোনটা আয়তন স্থির, আর কোনটা কি স্থির বলতো?
তাপমাত্রা স্থির আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা জানি আদর্শ গ্যাসের ফর্মুলা কি, পিভি ইকুয়াল টু কি এন আর টি। সো এন বাদ, এন হচ্ছে স্থির ধরে নিব, আর হচ্ছে ধ্রুব সংখ্যা, তাহলে এন আর বাদ বাকি থাকলো কি পি ভি, আর কি বাকি থাকলো বলতো, টি বাকি থাকলো। পি ভি আর একটা কি বাকি থাকলো বলতো, পি বাকি থাকলো, ভি বাকি থাকলো, আর কি বাকি থাকলো, টি বাকি থাকলো। সো এখন যেটা কাহিনী সেটা হচ্ছে তুমি যে কোনো একটা সূত্রে একটা স্থির রেখে বাকি দুইটার মধ্যে কি বের করবা, সম্পর্ক বের করতে পারবা। সো তোমাকে আগে জানতে হবে কোন সূত্রের ক্ষেত্রে কোনটা স্থির, এটা তোমাকে আগে জানতে হবে। সো মনে রাখবা বয়েলের সূত্র, বয়েল করতে গেলে কি লাগে, এগ বয়েল করি বা ডিম বয়েল করি বা হচ্ছে আমরা ওয়াটার বয়েল করি, মানে কি সিদ্ধ করি। সো এই ক্ষেত্রে আমাদের কি লাগে, তাপমাত্রা লাগে। বয়েল করতে গেলে কি লাগে, তাপমাত্রা লাগে, তাই না। সো মনে রাখবা ভাই বয়েলের সূত্রে আমার স্থির কি, তাপমাত্রাটা স্থির। বয়েলের সূত্রে ভাই কি স্থির, তাপমাত্রা স্থির। চার্লসের চতে চাপ স্থির, ঠিক আছে, চার্লসের চাপ স্থির। তাহলে ভাই বয়েলের সূত্রে কি স্থির, তোমার তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির। তাহলে দেখো পি আর টি স্থির করা আমার শেষ, পিও স্থির শেষ, টিও স্থির শেষ। তাহলে বাকি থাকলো কি, ভি বাকি থাকলো। তাহলে মনে রাখবে গেলুসারের সূত্রে কি স্থির, ভি স্থির। ওকে, ফাইনাল, এইটুকু আমরা বুঝলাম কোনটা কি স্থির। সো দেখো বয়েলের সূত্রে যেহেতু আমার টি স্থির, তাহলে আমাকে এখানে টি বাদ দিতে হবে, তাই না। টি যেহেতু স্থির, তার মানে দেখো আমার এন আগে স্থির ছিল, আর তো আগে দিয়ে স্থির, এন আর, তাহলে টি ও আমি স্থির করে ফেলছি বয়েলের সূত্রের ক্ষেত্রে। তাহলে কার কার মধ্যে সম্পর্ক পেলাম, পি আর ভি। তাহলে পিভি ইকুয়াল টু, যেহেতু এই পাশে পুরোপুরি কি হয়ে গেছে, ধ্রুব হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু কি লিখতে পারি, কে লিখতে পারি, তাই না, যেহেতু আমি টি স্থির ধরে নিছি। তাহলে পিভি ইকুয়াল টু কি কে, এটা কার সূত্র, বয়েলের সূত্র। চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির হবে, চাপ স্থির হবে। চার্লসের সূত্রে ভাই কোনটা স্থির হবে, চাপ স্থির হবে। তাহলে চাপকে আমি স্থির ধরে নিই, তাহলে কার কার মধ্যে সম্পর্ক, ভি আর টির মধ্যে সম্পর্ক। তাহলে আমি কি পাচ্ছি, ভি ইকুয়াল টু টি। তার মানে দেখো ভি টি কে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে, ভি বাই টি ইকুয়াল টু কি হয়ে যাবে বলো তো, কে হয়ে যাবে। তাহলে ভি বাই টি ইকুয়াল টু কে, এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে তোমার চার্লসের ফর্মুলা। একইভাবে গেলুসার্কের সূত্র বের করে ফেলো, গেলুসার্কের সূত্র কিন্তু ওইভাবে হবে, ভি স্থির রাখবা, তাহলে কি পেলাম, পি ইকুয়াল টু টি। তাহলে পি ওয়ান, টিটাকে পাশে নিয়ে আসো, পাশে কি হয়ে যাবে, তাহলে কে হয়ে যাবে, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কি, পি টু বাই টি টু। বুঝে গেল আর কি। সো এটা কিন্তু খুবই ইজি, কোনো কঠিন কিছু না, একটু মনে রাখবা, দেখবা আর ভুল হবে না আর কি। ওকে, সো এখন আসি আমরা দেখি চার্লসের সূত্রের ক্ষেত্রে, বলছে যে চার্লসের সূত্র কোনটা। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো মুখস্থ করলাম একবারই, একটা জিনিস মুখস্থ করে আমরা সব সূত্র মনে রাখলাম। সো চার্লসের সূত্রতে আসি, চার্লসের সূত্রে কোনটা স্থির, চাপ স্থির। সো চাপকে তুমি স্থির রাখো, চাপকে স্থির রাখলে তাহলে কার কার মধ্যে সম্পর্ক, যেহেতু চাপ স্থির, তাহলে বাকি আসছে যে দুইটা রাশি, চাপ বাদ দিলে বাকি দুইটা কোনটা থাকে, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা কি আয়তন। সো তাপমাত্রা আর আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রাটা কই, এই যে তাপমাত্রা, আর আয়তন কোনটা ভাই, এইটা। তাহলে কি পেলা, ভি সমানুপাতিক কি পেলা, টি পেলা, ভি সমানুপাতিক টি পেলা। সো ভি সমানুপাতিক টি আছে কোনটা ভাইয়া, অপশন সি তে আছে। তাহলে 37 আনসার কি হবে, সি নাম্বারটা। 37 আনসার কি হবে, সি নাম্বারটা হবে। এটা কি সবাই ক্লিয়ার, মনে রাখতে পারো তিনটা সূত্র, খুবই সহজ, কিন্তু তোমাদের তিনটাই দেখাই দিলাম যাতে ইজি, বাট আমার মতো 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ডে বুঝতে পারছি। যে দেখো চার্লসের সূত্র বলছে, চার্লসের সূত্রে কি স্থির, চাপ স্থির। তার মানে কার কার মধ্যে সম্পর্ক আমার বের করতে হবে, চাপ যেহেতু বাদ, তাহলে কে কে থাকলো, আয়তন আর তাপমাত্রা। তাহলে আমি এই সূত্রটার দিকে তাকাবো, এই যে আয়তন আর এই যে তাপমাত্রা, ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি আছে কোথায়, যেহেতু এই পাশে এই সমান সমান আছে, মানে কি ভি সমানুপাতিক টি। সো ভি সমানুপাতিক টি খুঁজো, শেষ কাহিনী, 1 সেকেন্ডে শেষ। এরপর আসি, ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা কত, বলো ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা কত, ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা কত, ডিউটেরিয়াম, ঠিক আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। বলো ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা কত, ডিউটেরিয়ামে নিউট্রন সংখ্যা কত। আচ্ছা, তো ভাইয়া ডিউটেরিয়ামের সংকেত কি, আহা কি লিখছি, দেখো এটা হচ্ছে কি ডিউটেরিয়াম, এটা কি ডিউটেরিয়াম। তো ভাই দেখো ডিউটেরিয়ামে এটা কি ভর সংখ্যা, এটা কি প্রোটন সংখ্যা। সো আমরা জানি কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি পেয়ে যাব, নিউট্রন সংখ্যা পেয়ে যাব। সো এখানে নিউট্রন আছে কয়টা, একটা। হাইড্রোজেনে কয়টা নিউট্রন আছে বলো তো, হাইড্রোজেনে কয়টা নিউট্রন আছে,
হাইড্রোজেনে কয়টা নিউট্রন আছে? হ্যাঁ, এক হবে, এক। তাহলে কয়টা আছে? একটা নিউট্রন আছে। বলো তো হাইড্রোজেনে কয়টা নিউট্রন আছে? ফসজিন গ্যাসের সংকেত কি বলো তো? ফসজিনের সংকেত কি? এরপরে ফসজিন, ফসজিন গ্যাসের সংকেত কে? আচ্ছা বলো বলো বলো, দ্রুত দ্রুত। আচ্ছা আগেটা আমি কি জিজ্ঞাসা করছিলাম একটু আগে তোমাদের? ও আচ্ছা, বলছিলাম যে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কয়টা? 50টা, 50টা আছে টোটাল। বলো, আর 10টা আছে, বেশি নাই, শেষের দিকে বলো। একটা, শূন্যটা। আচ্ছা, মনে হয় হাইড্রোজেনের কোনো নিউট্রন সংখ্যা নাই, বুঝছো? হাইড্রোজেনের কি নাই? কোনো নিউট্রন সংখ্যা নাই। ফসজিনের সংকেত কি? ফসজিনের সংকেত কি বলছো? ডি বলছো আর কি। আচ্ছা, ফসজিনের সংকেত কি? তবে মনে রাখো ফসজিনের সংকেত হচ্ছে COCl2, ঠিক আছে? COCl2, এটা হচ্ছে কিসের সংকেত? ফসজিনের সংকেত হচ্ছে কি? COCl2, ঠিক আছে? COCl2। সো এটা যদি কারো মনে না থাকে যে সিএল কয়টা, তাইলে আর কি একটা এটকে গেছে নাকি ভিডিও? না, আচ্ছা। সো দেখো, এটা যদি কারো মনে না থাকে যে ফসজিন গ্যাসে ক্লোরিন কয়টা, এখানে তো 4টা আছে, 3টা আছে, ইয়ে আছে। সো এটা হচ্ছে অনেক রাত হয়ে গেছে যদিও, তারপর আর কি বলি, ভয় পাবা তোমরা। মনে রাখবা যে ফসজিন নামের শেষে কি আছে বলো তো? জিন আছে আর কি। তো মনে রাখবা যে তুমি মনে করো দাঁড়ায় আছো, তোমার মতো আরেকজনের দেখলাম, মানে একই তুমি দুইটা দেখতে পাচ্ছ, তাই না? তোমার সামনে দেখলে তো তোমার মতো আরেকজন দাঁড়ায় আছে আর কি, ঠিক আছে? সো নামের শেষে যদি জিন আছে আর কি, তো মনে রাখবো এটা কে ছিল বলো তো? জিন ছিল আর কি, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে, ভয় পেও না আবার কেউ। সো মনে হয় যে ফসজিন নামের শেষে কি আছে বলো তো? জিন কথাটা আছে। এটা মনে হয় যে একই রকম দুইজন দেখতে পাচ্ছ আর কি। এই জন্য ক্লোরিন কয়টা হবে বলো তো? 2টা হবে আর কি, ক্লোরিন 2টা। সো আশা করি আর ভুল হবে না, এটা মনে রাখলাম, মাথায় ইনশাল্লাহ গেঁথে যাবে আর কি। COCl2 আমি মনে রাখতাম, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে 40 নাম্বার। এনটিপি এ 2 লিটার নাইট্রোজেনের ওজন কত? আচ্ছা বলো। হুম, এনটিপি তে 2 লিটার নাইট্রোজেনের ওজন কত? বলো বলো, দ্রুত দ্রুত। এনটিপি তে 2 লিটার নাইট্রোজেনের ওজন। ওকে, আচ্ছা। সো দেখো, এনটিপি, এনটিপি মানে ভাই কত কেলভিন? 273 কেলভিন, তাই না? এনটিপি মানে কত? 273 কেলভিন। আচ্ছা আমি সবুজ কেলি দিয়ে লিখি। সো কি জানতে চাইছে তোমাকে? নাইট্রোজেন ওজন, তার মানে কিসের মান জানতে চাইছে বলো তো? তোমাকে ডাব্লুর মান জানতে চাইছে। কিসের মান জানতে চাইছে? ডাব্লুর মান। সো আমরা জানি কি S ইকুয়াল টু ডাব্লু ইন্টু 1000 ভাই এম ইন্টু ভি। সরি, এই সূত্রে গেছি কেন? আচ্ছা, আমরা কি জানি বলতো? পিভি ইকুয়াল টু কি বলতো? পিভি ইকুয়াল টু এনআরটি বা হচ্ছে ডাব্লিউ বাই এম আর টি, এটা আমরা জানি। পিভি ইকুয়াল টু কি? এনআরটি বা ডাব্লিউ বাই এম আর টি আর কি। ওকে, সেখান থেকে তোমার কিসের মান বের করতে হবে? ডাব্লুর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? ডাব্লুর মান বের করতে হবে। সো দেখো ডাব্লিউ ইকুয়াল টু কি আসতেছে? ডাব্লিউ ইকুয়াল টু তাহলে কি আসতেছে বলতো? পিভিএম বাই কি আসতেছে বলতো? আরটি। ডাব্লিউ ইকুয়াল টু কি আসতেছে? পিভিএম বাই কি আসতেছে বলতো? আরটি। পিভিএম বাই কি আসতেছে? আরটি আসছে। পিভিএম বাই কি আসতেছে বলতো? আরটি আসতেছে। সো পি এর মান কত? 1 লিটার, 1 এটিএম, ঠিক আছে? ভি এর মান তোমাকে এখানে দেওয়া আছে কত? 2 লিটার দেওয়া আছে। আচ্ছা, এম এর মান, নাইট্রোজেনের ওজন, নাইট্রোজেনের ওজন, নাইট্রোজেনের ওজন কত গ্রাম হবে? নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? নাইট্রোজেন গ্যাস, তার মানে নাইট্রোজেন 28 গ্রাম আমাকে ইউজ করতে হবে এখানে। ওকে, আচ্ছা। আর এর মান কত? 0.0821। টি এর মান কত? যেহেতু এনটিপি বলে দিছি, তার মানে কত হবে? 273 কেলভিন হবে আর কি। ওকে, সো এখানে নাইট্রোজেনের ওজনটা তোমাকে বের করতে হবে। এখান থেকে কি বের করতে হবে? নাইট্রোজেনের ওজনটা বের করতে হবে। সো দেখি আমরা একটু করি। 28 ইন্টু 2 মানে কত? 28 ইন্টু 2 মানে কত? 56,
ঠিক আছে 28×2 মানে কত 28×2 মানে 56 হ্যাঁ ঠিক আছে ওকে সো এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে 56 ভাগ 0.08 ইনটু 273 ইনটু 0.08 ইনটু 273 আর কি ওকে সো তুমি যদি এখানে একটু ইয়া করে দাও তোমার ক্যালকুলেশন করো দেখো তুমি এখানে উঠাই দিলে উপরে কত চলে যাবে 100 চলে যাবে আর কি 100টা রেখে দাও 8 হয়ে গেল 7 8 কত 56 তাহলে কত পেলা 700/273 700/273 পেলা কি পেলা 700/273 সো দেখো 273 বা 270 ধরো তুমি 273 বাদ দাও তুমি এটা 270 ধরো কি ধরলা 270 তাহলে 270 মানে 270 মানে কত 270 রে তুমি 27 ধরো 27 করে কত 54 তার মানে 270 মানে কত 544 তাহলে এটা কত আসবে দেখো এটা 2 দিয়ে কাটা যাবে এটা কত দিয়ে কাটা যাবে 2 দিয়ে কাটা যাবে ঠিক আছে 2 দিয়ে কাটা গেলে তাহলে কত আসছে 2 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে দেখো তো অপশনে 2.5 আছে কিন্তু অ্যানসার কিন্তু 2.5 হবে সো এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে ক্যালকুলেশনটা কি সবাই বুঝছো যদি না বুঝো তাহলে আরেকবার বুঝাই দিব ক্লিয়ার হলে ক্লিয়ার কমেন্ট করো অ্যানসার কোনটা হবে সি হবে আর কি অ্যানসার কোনটা হবে সি হবে ওকে ক্লিয়ার আশা করি ক্লিয়ার তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাতে পারো অ্যানসার বুঝাই দিও আমরা দ্রুত আগাই নিচের কোনটিতে সর্বাধিক বেজোড় ইলেকট্রন আছে এটা তোমরা বলবা নিচের কোনটিতে সর্বাধিক বেজোড় ইলেকট্রন আছে নিচের কোনটাতে সর্বাধিক বেজোড় ইলেকট্রন আছে ক্লিয়ার হয় ওকে ঠিক আছে দেখো ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ এ তো 10টা ইলেকট্রন আছে তাই না ম্যাগনেসিয়াম 12 থেকে ম্যাগনেসিয়াম 2+ এ কয়টা আছে 10টা আছে আর কি 1s2 2s2 2p6 তো 2p6 তো পুরোপুরি পূর্ণ মানে ওখানে কোনো বেজোড় ইলেকট্রনই নাই তাহলে এটা তো ফার্স্টেই বাদ ওকে আচ্ছা এরপর আসবে Fe3+ V3+ আর একটা কি আছে বলতো টাইটেনিয়াম 3+ আছে আর কি ওকে আচ্ছা হ্যাঁ 41 ডি 41 ডি ওকে 41 ডি বলতেছো সবাই হ্যাঁ 41 ডি ওকে আচ্ছা দেখো টাইটেনিয়াম কত স্ক্যান্ডিনাম টাইটেনিয়াম কত বলো তো 22 টাইটেনিয়াম কত 22 ঠিক আছে টাইটেনিয়াম কত 22 তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 3d কি আসবে বলো তো 1 আসবে ঠিক আছে এটা স্ক্যান্ডিনাম গেল এখানে কি আসবে 4s2 3d2 আসবে তাই না 4s2 3d2 আসবে আচ্ছা সো যখন দা তোমাকে এখানে কয়টা ইলেকট্রন চলে গেছে টাইটেনিয়ামতে 3টা ইলেকট্রন চলে গেছে তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কি 2 আসবে তাই না সো দেখো যখন তোমার 3টা ইলেকট্রন চলে যাবে 3টা ইলেকট্রন চলে যাওয়ার সময় কিভাবে যায় এই 4s2 থেকে সবগুলো ইলেকট্রন চলে যাবে 4s2 থেকে কি হবে সবগুলো ইলেকট্রন চলে যাবে আর 3d2 থেকে কি হয়ে যাবে একটা ইলেকট্রন চলে যাবে তাহলে 3d2 কি হয়ে যাবে 3d1 হয়ে যাবে তার মানে টাইটেনিয়ামের ক্ষেত্রে কয়টা বেজোড় ইলেকট্রন আছে একটা বেজোড় ইলেকট্রন আছে ঠিক আছে স্ক্যান্ডিনিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম কত ভাইয়া ভ্যানেডিয়ামের ক্ষেত্রে তাহলে কত হয়ে যাবে 3d 3 হয়ে যাবে তাই না ভ্যানেডিয়াম যেহেতু কত ভ্যানেডিয়াম যেহেতু স্ক্যান্ডিনিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম কত 23 তাহলে ভ্যানেডিয়ামে কত হয়ে যাবে 3 হয়ে যাবে ভ্যানেডিয়ামের ক্ষেত্রে কত হয়ে যাবে 3 হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা সো দেখো এই ক্ষেত্রে যেহেতু একটা ছিল এই ক্ষেত্রে তাহলে বেজোড় ইলেকট্রন কয়টা হবে বলো তো দুইটা হবে এই ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন কয়টা হবে দুইটা হবে আর কি আয়রনের ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন কয়টা হবে মনে হবে আয়রনের ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন হবে 5টা আয়রনের ক্ষেত্রে বেজোড় ইলেকট্রন কয়টা হবে 5টা হবে আর কি ওকে হ্যাঁ Fe3+ এ কয়টা হবে 5টা হবে আর কি এই যে একজন কমেন্ট করে দিয়েছে সো তুমি একটু মানে ইয়াটা আঁকালে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে সো আমাদের এইগুলো অনুশীলন এমসিকিউ কিছু জিনিস আমাদের একটু মুখস্থ করলে তাড়াতাড়ি করা যাবে আর কি করে বের করা যাবে বাট একটু টাইম লাগবে আর কি সো আমরা দেখলেতেই পেলাম যে এখানে কয়টা আছে একটা আছে এখানে দুইটা আছে এখানে কয়টা আছে 5টা আছে তাহলে অ্যানসার কোনটা হবে অ্যানসার হবে Fe3+ অ্যানসার হবে কোনটা Fe3+ ল্যামডা ইকুয়াল টু h বাই mv এটা কার সমীকরণ ল্যামডা ইকুয়াল টু h বাই mv এটা কার সমীকরণ এটা আমাদের বলার কিছু না এটা তোমরা এমনি জানো যে ডি ব্রগলি সমীকরণ ঠিক আছে কার সমীকরণ ডি ব্রগলি সমীকরণ ল্যামডা ইকুয়াল টু h বাই mv মানে ডি ব্রগলি সমীকরণ কি যেখানে হচ্ছে ইলেকট্রনের কণা ধর্ম মানে প্লাস হচ্ছে তোমার কি ধর্ম আছে বলো তো কণা ধর্ম প্লাস তরঙ্গ ধর্ম দুইটাই প্রকাশ পায় সেটাকে কি বলা হয় ডি ব্রগলি সমীকরণ ঠিক আছে সেটাকে কি বলা হয় ডি ব্রগলি সমীকরণ আর কি সো এই দেখো তরঙ্গ দৈর্ঘ্যের কি আছে
মানে ল্যামডার মান দেওয়া আছে, মানে এটা কি বোঝায় ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য আছে। আবার এমভি মানে কি বোঝায় ভর আর বেগ আছে, তার মানে কি বোঝায় এটা একটা কণা ধর্ম, এটা হচ্ছে ইলেকট্রনের কণা ধর্ম। এমভি যেহেতু বেগ আছে, আর এটা কি ইলেকট্রনের তরঙ্গ ধর্ম। সো দুইটা যেহেতু একই সাথে প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলি ডি ব্রগলির সমীকরণ। ঠিক আছে, সেটাকে কি বলা হয় ডি ব্রগলির সমীকরণ। 43 কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা বলো? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? তবে মনে রাখবা SO2 হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, SO2 আমাদের কিসের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে কোনটা? SO2, SO3 আর NO2 একই সাথে, এগুলো মনে রাখবা। SO2, SO3 আর কি NO2, এরা হচ্ছে কিসের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা আগাই। 44 কোনটি ক্যানিজেরো বিক্রিয়া প্রদর্শন করে? কোনটি ক্যানিজেরো বিক্রিয়া প্রদর্শন করে? আচ্ছা, তুমি মনে রাখবা যাদের আলফা হাইড্রোজেন থাকে তারা হচ্ছে অ্যালডোল দেয়, আর যাদের আলফা হাইড্রোজেন নাই, যাদের আলফা হাইড্রোজেন নাই তারা কি দিবে? ক্যানিজেরো, তারা কি দিবে? ক্যানিজেরো। ঠিক আছে, এখন আলফা হাইড্রোজেন কি? তোমাদের আলফা হাইড্রোজেন তো বুঝতে সমস্যা, আলফা হাইড্রোজেনটা কি? তবে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথে, কার্যকরী মূলক একটা আছে, ওইটার সাথে যে কার্বনটা যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন। ওই আলফা কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। বুঝতে পারছো? আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকে সেটাকে কি বলা হয়? আলফা হাইড্রোজেন। সো দেখো এখানে ভাই এই যে এটা হচ্ছে একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক, এর সাথে তো যে কার্বন যুক্ত থাকবে সেটা তো আলফা কার্বন হইতো, এখানে তো কোনো আলফা কার্বনই নাই, তাহলে আলফা হাইড্রোজেনের চিন্তা তো বাদ। ঠিক আছে, তাহলে আলফা হাইড্রোজেনের চিন্তা তো কি বলতো? বাদ। হ্যাঁ, সো বলছে কি কোনটা ক্যানিজেরো বিক্রিয়া প্রদর্শন করে না, মানে কি কোনটা অ্যালডোল, কোনটা অ্যালডোল দেয়, তোমাকে এটা আস্ক করা হয়েছে। কোনটা ক্যানিজেরো বিক্রিয়া প্রদর্শন করে না মানে কি কোনটা অ্যালডোল দেয়। সো এটা কি, এটা কি ক্যানিজেরো বিক্রিয়া প্রদর্শন করবে। ঠিক আছে, সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় অ্যালডোল যেহেতু খুঁজতে হচ্ছে, তার মানে ফাইন্ড আউট করতে হবে কোথায় আলফা হাইড্রোজেনটা আছে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো দেখো এই যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে সেটা কি আলফা কার্বন, এবং এর সাথে যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো কি আলফা হাইড্রোজেন, তার মানে এখানে আলফা হাইড্রোজেন আমি পাইছি, তার মানে এটাই কি হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এটা তো ভাই বেনজিন রিং এ চলে গেছে, এটা তো বাদ। এটা দেখো ক্ষেত্রে কি হয়, এই যে কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে এটা হচ্ছে আলফা কার্বন, এখানে আলফা কার্বন আছে। ঠিক আছে, বাট এখানে কিন্তু এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নাই, এই কার্বনের একটা হাতে হচ্ছে সিএইচও মূলক, বাকি কার্বন বাকি হাতগুলা দিয়ে কার সাথে যুক্ত? অ্যালকাইল, মানে তোমার হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, মানে আর মূলকের সাথে যুক্ত, বাট কোনো হাইড্রোজেনের সাথে কিন্তু যুক্ত না, মানে এখানে আলফা হাইড্রোজেন নাই। সো আলফা হাইড্রোজেন আছে কিন্তু শুধু অপশন মাত্র বি তে। এটা কি সবাই ক্লিয়ার হইছে? এটা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই কমেন্ট করো ক্লিয়ার, ক্লিয়ার কমেন্ট করে জানাও। 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের সমতুল্য, 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণের সমতুল্য কি বলো? 45 আনসার দাও। 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণের সমতুল্য কি? দ্রুত দ্রুত। তো দেখো আমরা জানি যে ভাইয়া মোলার ইকুয়াল টু নরমাল বাই কি বলতো তুল্য সংখ্যা, মোলার ইকুয়াল টু কি বলতো নরমাল বাই তুল্য সংখ্যা। তো বলা হয়েছে 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের সমতুল্য কত? সো সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা তুল্য সংখ্যা কত? 2। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে m ইকুয়াল টু কি আসবে? n/2। তাহলে কোনটা হবে आंसर? এই যে n/2 সলিউশন। তাহলে 45 आंसर কোনটা হবে? বি হবে আর কি। ওকে, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ বোঝার জন্য। নিচের কোনটির গ্যাসের ধ্রুবক নিচের কোনটি গ্যাস ধ্রুবকের মান আর কি তোমাকে আস্ক করা হয়েছে, কোনটি গ্যাস ধ্রুবকের মান জুল ডিগ্রি পার মোল, জুল বাই ডিগ্রি পার মোল। এটা আনসার দাও তো কোনটির মান জুল ডিগ্রি পার মোল। 45 আনসার বি। একজন বলছে 45 আনসার বি নাকি আস্ক করছে, হ্যাঁ বি হবে আনসার। ঠিক আছে, 46 আনসার দাও।
46 অ্যান্সার দাও তো সবাই দ্রুত। 46। আচ্ছা 46 এর মনে ভাবে অ্যান্সার নাই, 46 এরটা হচ্ছে ভুল একটা কোশ্চেন, 46 এর অ্যান্সার নাই, এটা অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক। 47 অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে গ্রুপ 3 এর 3 গ্রুপ 3 এর গ্রুপ বিকারক হচ্ছে, গ্রুপ 3 এর গ্রুপ বিকারক হচ্ছে, অজৈব লবণের গ্রুপ 3 এর গ্রুপ বিকারক হচ্ছে, গ্রুপ 3 এর গ্রুপ বিকারক হচ্ছে কি বলো? 46 অ্যান্সার নাই, 47 এর অ্যান্সারটা দিয়ে দাও। 47 অ্যান্সার দাও দ্রুত, আমার ফোনে চার্জ প্রায় শেষের দিকে। 47 অ্যান্সার দাও দ্রুত। আচ্ছা তো দেখো অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে গ্রুপ 3 এর গ্রুপ বিকারক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আর এটা মনে হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ক্লোরাইড আর এটা কি বলতো? হাইড্রোক্সাইড। গ্রুপ 3 এর ক্ষেত্রে গ্রুপ বিকারক হচ্ছে কি, এটা যদি বিশ্লেষণ করতে হয় অজৈব লবণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নামটা একটু সবাই কমেন্ট করে ফেলো। ক্লোরাইড আর একটা মনে হবে হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম তো আছেই, ক্লোরাইড আর একটা কি বলতো? হাইড্রোক্সাইড। ক্লোরাইড আর একটা কি বলতো? হাইড্রোক্সাইড। ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড, অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। এটা একটু টাফ কোশ্চেন, কিছু জিনিস আছে আনকমন তোমার কাছে পড়বেই, সো মনে রাখবা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর আমরা কি করি? গ্রুপ 3 এতে আমরা কাজে লাগাই, গ্রুপ 3 এতে আমরা কাজে লাগাই। সো দেখো এখানে কত আছে? 3 আছে না? সো তিনটা জিনিস মনে রাখবে, অ্যামোনিয়া ক্লোরাইড হাইড্রোক্সাইড, ক্লোরাইড হাইড্রোক্সাইড, আর এটা কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া ক্লোরাইড হাইড্রোক্সাইড, তিনটা জিনিস। ওকে, অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়া না তো, এটা অ্যামোনিয়াম আর কি, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা কি বলতো? হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা, আর এটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা। ওকে ফাইন। দ্রবণে কপার 2+ আয়ন পরীক্ষার জন্য প্রয়োজন, কপার 2+ আয়ন পরীক্ষার জন্য আয়ন শনাক্তকরণ যে পরীক্ষাটা আছে, কপার আয়ন শনাক্ত করার জন্য কি প্রয়োজন পড়ে বলতো? কপার আয়ন শনাক্ত করার জন্য, তবে আমরা তো জানি যে সবগুলা কি পরীক্ষা দেয় বলতো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা দেয় না? সবগুলা কি পরীক্ষা দেয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পরীক্ষা দিয়ে দেয়। সো আমরা এটাই জানতে চাইছে। সো কপার আয়ন শনাক্ত করার জন্য আমাদের কি দরকার? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমার সলিউশন দরকার হয় আর কি। নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে? নিচের কোন আয়নটি, কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে? আচ্ছা তবে মনে রাখবা, তবে মনে রাখবা অ্যানিলিন, ঠিক আছে? এই যে অ্যানিলিন, অ্যানিলিনের সংকেত, অ্যানিলিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিড প্লাস HCl দাও, অ্যানিলিনের সাথে যদি নাইট্রাস অ্যাসিড প্লাস HCl দাও, তাপমাত্রাটা মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস যদি দাও। অ্যামোনিয়া সরি তোমার হচ্ছে অ্যানিলিনের সাথে যদি নাইট্রিক অ্যাসিড প্লাস HCl দাও এবং এখানে যদি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দাও, তাহলে মনে রাখবা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সো ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করতে গেলে কি লাগে? এই যে C6H5NH2, কি লাগে ভাইয়া? C6H5NH2। হ্যাঁ কালকে एग्जाम হবে এই ক্লাসের উপর। 50 নিচের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায়? নিচের কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায় আর কি বলো? অপটিক্যাল আইসোমারিজম দেখায় কারা? তবে মনে রাখবা যাদের কাইরাল কার্বন থাকে তারাই তো অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। কাইরাল কার্বন যাদের থাকে, কাইরাল কার্বন কি? যাদের চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক থাকে তাদেরকে কি বলা হয়? কাইরাল কার্বন। চারটা ভিন্ন হাতে যদি ভিন্ন কার্যকরী মূলক থাকে তাহলে সেটাকে কি বলা হয় বলতো? কাইরাল কার্বন। সি কেন হলো না? মানে কোনটার সি কেন হলো না? কোশ্চেন নাম্বার সব বলে বেটার হয় আর কি। আচ্ছা
অপটিক্যাল আইসোমেরিজম দেখায় কোনটা, মনে হয় যার কাইরাল কার্বন থাকে সে দেখাবে। সো কাইরাল কার্বন কার আছে এটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। সো দেখো তো কোন, এই যেখানে কার্বনের একই হাতে দুইটা হাইড্রোজেন চলে আসে, সো কাইরাল কার্বন মেলে মাঝখানে থেকে তুমি ফাইন্ড আউট করবা আর কি। ওকে, সো এখানে ভাই ডাবল বন্ড দেওয়া আছে, তার মানে এখানেও কাইরাল কার্বন নাই। এখানে দেখো ভাইয়া, এখানে এই কার্বনের একটা হাতে অক্সিজেন যুক্ত আর একটা হাতেও কি অক্সিজেন যুক্ত, সো এখানেও কাইরাল কার্বন নাই। এইটার ক্ষেত্রে আমি যদি দেখি, এই যে একটা হাত দিয়ে ও হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, একটা হাত দিয়েও CH3 মূলকের সাথে যুক্ত আছে, ওকে দুইটা ভিন্ন হইলো। আর একটা হাত দিয়ে ও হচ্ছে NH2 মূলকের সাথে যুক্ত, এবং আর একটা হাত দিয়ে হচ্ছে COOH এর সাথে যুক্ত, মানে চারটা হাতে যেটা ভিন্ন জিনিস আমি পাইছি। সো অ্যান্সার কোনটা হবে? 50 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। 50 এর অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা হবে। ওকে, 50 এর অ্যান্সার কোনটা হবে ভাইয়া? বি নাম্বারটা হবে। সো মোটামুটি এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের এই স্লাইডটা আমরা হচ্ছে দিয়ে দিব, প্রাইভেট গ্রুপে দিয়ে দিব আর কি। সো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, ভর্তি হতে অ্যাডমিশনের পেজে মেসেজ দিয়ে দাও। আগামীকাল থেকে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও এবং আমাদের অ্যাডমিশনের পেজে মেসেজ দাও, অথবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় যোগাযোগ করলেই হবে আর কি, 01643142477। আজকে যা যা পড়াইছি, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো, এবং ওভারঅল তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে পারো। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ মোটামুটি ক্লাস শেষ। এবং চেষ্টা করবা নেক্সট ডে লাইভগুলো আমরা নিব ফ্রিতে, সবাই চেষ্টা করবো একটু ফ্রেন্ডদেরকে জানানোর এবং সবাইকে নিয়ে একসাথে ক্লাস করার। অনেক রাত হয়েছে, আমার নিজেরও এক্সাম চলে। সো আমার এক্সাম শেষ 28 তারিখে। তো এরপর থেকে আরো অনেক ভালো মতো আমরা করতে পারবো, বাট এখন আমরা অনেক ভালো মতো আগাচ্ছি। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে যতদূর পারা যায় বেস্ট ট্রাই করার। সো ইনশাল্লাহ দোয়া রেখো আমার জন্য। কোনটার সি হলো না? আমি দাগ নাম্বার সহ উল্লেখ করতে বলছি 47। আচ্ছা, 47 সি হলো না কেন? 47 কি আসছে দেখি। ও 47, 47 কই গেল? 47 সি কেন হবে? H2S কেন হবে? H2S কি আছে? 3 এর গ্রুপ বিকারক হচ্ছে কোনটা? NH4Cl আর NH4OH। সি কেন হবে? সি থেকে H2S আছে তো, তাহলে সি কেন হবে? H2S কি আছে কোথাও? নাই তো, তাহলে সি কেন হবে? হ্যাঁ, আচ্ছা এক্সাম ফার্স্ট এন্ড সেকেন্ড মিলে হবে। হ্যাঁ মিলাই দিলে হবে, কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করো তাহলেই হবে। ওকে, গ্রুপ বিকারক হিসেবে কোনটা ইউজ করি আমরা? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ হবে, মেগা এক্সামও হবে, সবকিছুই হবে, জানাই দেওয়া হবে। আপাতত কালকের এক্সামের প্রিপারেশনটা নাও, কারণ কালকের এক্সামের প্রিপারেশনটা নেওয়ার পরই তো মেগা এক্সাম হবে। আগে যদি মেগা এক্সাম দিয়ে ফেলো তাহলে হইলো না। তো কালকে আগে এক্সামটা ভালো মতো প্রিপারেশন নাও, দেন মেগা এক্সাম হবে, সমস্যা নেই। সো আমরা ধাপে ধাপে আগাই, যাতে হচ্ছে তোমাদের প্রেশারটা কম পড়ে আর কি। সো আপাতত সেকেন্ড পেপার এক্সামটা দাও, নতুন একটা রুটিন পাবলিশ করে দিব, সমস্যা নাই, আপাতত আগাও। আর আজকের কাজ হবে তোমাদের কি, ক্লাসটা তো শেষ, এখন হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, কেমিস্ট্রি কোশ্চেন যেগুলো আছে এগুলো ব্যাখ্যা সহ সলভ করবা। খালি জাহাঙ্গীরনগর না, তুমি হচ্ছে যদি সময় থাকে জাহাঙ্গীরনগরে 5 বছর কোশ্চেন সলভ করার পর, তাহলে ঢাবি, তারপরে চট্টগ্রাম আর রাজশাহী, এই তিনটেরও কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। মানে যত বড় কোশ্চেন সলভ করবা। এখনো তো আমরা চ্যাপ্টার ওয়াইজ ঢুকি না, চ্যাপ্টার ওয়াইজে ঢুকলে তো চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা, বাট এখন তুমি এই কোশ্চেন গুলো যখন সলভ করবা তাহলে বুঝতে পারবা যে জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা এরকম টাইপের হয়, চট্টগ্রামের কোশ্চেন এরকম টাইপের হয়। আজকে আমি একটা পোল দিছিলাম যে কোন ইউনিভার্সিটির কোশ্চেন কঠিন হয়, বাট তুমি হয়তো অনেকে ভাবছো যে আমি আসলে জানি না যে কোনটার কোশ্চেন কেমন হয়, কি অ্যান্সার দিব। সো এটাই আর কি। সো তোমাকে কোশ্চেন প্যাটার্নটাকে বুঝতে হবে, আসলে জাহাঙ্গীরনগরের কোশ্চেন প্যাটার্নটা এমন হয়, চট্টগ্রামেটা এইরকম টাইপের হয়। সো এটা নিজেকে অ্যানালাইসিস করতে হবে। আমরা তো ক্লাসের সময় বলে দিব, বাট নিজে যখন অ্যানালাইসিস করবো জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো দোয়া রেখো আমার জন্য, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।